স্টার্টিং থেকে এবার দিয়ে ওয়েট করতেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আসির আনজার, তোমাদের দ্য টিএসসি টিউটরসের ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর। আমি বাংলা টিচার, কিন্তু আজকে বাংলার পাশাপাশি তোমাদের যে প্রমিস করেছিলাম আমি তোমাদের গ্রুপ সাবজেক্ট সবগুলো দেখবো, যেগুলো তোমাদের সবগুলো তোমাদের সবার ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাদের লাগবে, সেভাবে তোমরা সায়েন্স হও, কমার্স হও অথবা আর্টস হও, তোমাদের যে এই খুবই তোমাদের মূল্যবান 500 মার্ক বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড করে ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড আইসিটি তোমাদের আজকে খুবই মহা গুরুত্বপূর্ণ 100 মার্কের সাথে তোমাদের আজকে পরিচয় করা দিতেছি। তোমাদের মারুফ ভাইয়া তোমাদের আইসিটির কোর্সটা কন্ডাক্ট করবে। আর তোমাদের আইসিটি কিন্তু দেখা গেল তোমরা কিন্তু ভালো করে জানো যে এইচএসসিতে তোমাদের 4টা সাবজেক্টে A+ এবং বাকিগুলোতে A পেলে A+ পাওয়া খুব সোজা। বিশেষ করে তোমরা যারা মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগে অধ্যয়নরত আছো, তোমরা যখন আইসিটিতে A+ পেয়ে যাচ্ছ, তখন তোমাদের বাকি 3টাতে A+ পাওয়া খুব সহজ হয়ে যাচ্ছে। এই জন্য তোমাদের আইসিটি খুবই ইম্পর্টেন্ট। কথা বেশি বাড়াবো না, চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। 3.1 মারুফ ভাইয়া তোমাদের ফার্স্ট ক্লাস নিতে যাচ্ছেন আইসিটির, এবং তোমরা যারা এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে তাদেরকে ধন্যবাদ। আর এখন ভাইয়া তোমাদের ক্লাস কন্ডাক্ট করবে, তাহলে আমি বিদায় নিচ্ছি। আপাতত আমার শেষে তোমাদের সাথে কথা হবে, তাহলে সেই পর্যন্ত ক্লাস করতে থাকো, মনোযোগ ধরে রাখো। সবার প্রতি ভালোবাসা রইল। তোমাদের ভাইয়া মারুফ ইবনে হাসান ক্লাসটা কন্ডাক্ট করবে। ধন্যবাদ। ধন্যবাদ আসিরকে। আমি আবারও ওয়েলকাম জানাচ্ছি দ্য টিএসসি টিউটরসের আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা ক্লাসটা কন্ডাক্ট করতেছি এইচএসসি 26 ব্যাচের জন্য। এইচএসসি 26 ব্যাচের এক্সামের আর খুব দেরি নাই, মোস্ট প্রবাবলি 50 ডেজের মতো আছে। তো দেখা যায় অনেক সময় সায়েন্সের স্টুডেন্ট হোক বা অন্যান্য আর্টস কমার্স সবাই হচ্ছে অন্যান্য সাবজেক্টগুলো পড়তে গিয়ে আইসিটি বাংলা ইংলিশ এগুলাতে একটু দুর্বলতা কাজ করে। তো আমরা আজকে চেষ্টা করব আইসিটির অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। ম্যাক্সিমাম ইয়ারে দেখা যায় এই চ্যাপ্টার থেকে সবসময় 2টা করে কোয়েশ্চেন এসে থাকে। তার মধ্যে একটা ফার্স্ট পার্ট অর্থাৎ 3.1 থেকে আসে সংখ্যা পদ্ধতি, এবং আরেকটা সেকেন্ড পার্ট থেকে আসে। তো আমরা আজকে চেষ্টা করব যে সংখ্যা পদ্ধতির ফার্স্ট পার্ট যেটা আছে এই পুরা ফার্স্ট পার্টটাকে খুব সুন্দরভাবে শেষ করার জন্য ইনশাল্লাহ আমি আশা করি যে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আমাদের 3.1 থেকে যত রকম কোয়েশ্চেন আসে আমরা সবগুলো অ্যান্সার করতে পারবো এবং এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো চলুন শুরু করি আল্লাহর নামে। প্রথমেই আমরা আমাদের আজকের আমরা কি পড়বো সেটা একটু দেখে নিই। আমাদের আজকের থাকবে সংখ্যা পদ্ধতির ইতিহাস। যদিও সংখ্যা পদ্ধতির ইতিহাস এখানে আমাদের মেইন বইয়ের পাশাপাশি যে সহায়ক বইগুলো থাকে বিভিন্ন রাইটারের, মুজিবুর রহমান স্যার, মাহবুবুর রহমান স্যার, এখানে অনেক ইতিহাস দেওয়া থাকে। এগুলো থেকে খুব কমই কোয়েশ্চেন আসে। তো যদিও তারপরেও আইসিটির স্টুডেন্ট হিসেবে এগুলো একটু আমাদের পড়ে নেওয়া দরকার। কিভাবে সংখ্যা পদ্ধতিটা আসলো এবং কিভাবে সবগুলো ইভলভ করলো আস্তে আস্তে, আমাদের মাঝে 4টা সংখ্যা পদ্ধতি কিভাবে চলে আসলো, এগুলো একটু জানা দরকার। তো আমরা খুব সংক্ষিপ্তভাবে যেটা না পড়লেই নয় সেটা ইনশাল্লাহ একটু দেখব। এরপরে সংখ্যা পদ্ধতি প্রকারভেদ, পজিশনাল নন পজিশনাল, অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা হয়। পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল, আমরা দেখব সামনে। তারপরে আমাদের 4টা সংখ্যা পদ্ধতি মেইনলি ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এইগুলার সম্পর্কে জানবো। এবং এই 4টা থেকে পারস্পরিক যে রূপান্তর, এখান থেকে পরীক্ষায় প্রায় সময় কোয়েশ্চেন এসে থাকে, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে বাইনারি, যোগ বিয়োগ, চিহ্নযুক্ত সংখ্যা, এবং সর্বশেষ যে টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বলা যায় মোস্ট অফ দ্য কেসেস অনেক অনেক বেশি এটা এসে থাকে, সেটা হচ্ছে 2-এর পরিপূরক। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আমরা এটা দেখবো ইনশাল্লাহ। চলো শুরু করা যাক। সংখ্যা পদ্ধতির ইতিহাস। সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে অনেক কিছু লেখা আছে বইয়ে, এগুলো আমাদের আসলে অতটা পরীক্ষায় আসে না। এখান থেকে এমসিকিউ খুব একটা তেমন একটা আসতে দেখা যায় না। সংখ্যা পদ্ধতি আসলে ইভলভ করছে আমাদের দৈনন্দিন জীবনে। তো সংখ্যার খুব বেশি আমরা ইউজ করি। তো মানুষ প্রথম দিকে হচ্ছে নুড়ি পাথরের সাহায্যে, দড়ির সাহায্যে বা আঁকাআঁকি করে লিখার দাগ দেওয়ার মাধ্যমে কোথাও পাথরে বা কোথাও এভাবে সংখ্যাগুলোকে ব্যবহার করার চেষ্টা করতো। তো আস্তে আস্তে এই যে আমরা বর্তমানে আমাদের কাছে যে সংখ্যা পদ্ধতিগুলো আছে, ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, এই সংখ্যা পদ্ধতিগুলো ওইখান থেকে আস্তে আস্তে আসছে। তো এটা নিয়ে বিস্তারিত বোর্ড বই আছে, তোমরা একটু পড়ে নিও। আশা করি তেমন একটা কঠিন কিছু না, ইনশাল্লাহ পারবে। এখান থেকে পরীক্ষায় তেমন আসার মতো কিছু নেই। এর পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো
পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত নির্ভর করে একটা সংখ্যাকে একটা সংখ্যার মধ্যে যে ডিজিট বা অঙ্কগুলো থাকে সেগুলোর অবস্থানের উপর ভিত্তি করে। যেমন আমরা যদি দেখি যে আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি 10 ভিত্তিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, সেই সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা যদি আমরা দেখি, যেমন এই সংখ্যাটি হচ্ছে 111। এই সংখ্যা পদ্ধতি যদি আমরা দেখি তাহলে এখানে দেখব এখানে 3টা ডিজিটই 1, কিন্তু এই সংখ্যা পদ্ধতি কি 3টা ডিজিটের মান কি সেম? এই সংখ্যা পদ্ধতি 3টা ডিজিটের মান কি সেম? না, 3টা ডিজিটের মান কিন্তু সেম না। এখানে প্রথম যে ডিজিটটা আছে এটা হচ্ছে এককের ঘরে, এটার মান হচ্ছে 1। মাঝখানে যে ডিজিটটা আছে অর্থাৎ এই 1-এর এই ডিজিটটা যেটা আছে এটার মান হচ্ছে 10, আর সর্বশেষ এইখানে যে ডিজিটটা আছে এটার মান হচ্ছে 100। তো আমরা দেখতে পাচ্ছি অবস্থানের উপর ভিত্তি করে এই যে সংখ্যা এই যে আমরা একটা সংখ্যা লিখলাম 111, 3টা অঙ্কই 3টা ডিজিটই সেম, কিন্তু জাস্ট অবস্থানের ভিন্নতার কারণে এখানে 3টা ডিজিটের ভ্যালু কিন্তু ডিফারেন্ট। এটাই হচ্ছে পজিশনের কারণে যে ভ্যালু ক্রিয়েট হয় সেটা, তাই এটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটা আমরা এখানে বলেছি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে বেসিক্যালি 3টা জিনিসের উপর নির্ভর করে পজিশনাল সংখ্যা পদ্ধতি। সেগুলো হচ্ছে ওই যে ডিজিটটা থাকবে ওই ডিজিটের নিজস্ব মান, যেমন এখানে এটার নিজস্ব মান হচ্ছে 1, এইখানেও নিজস্ব মান হচ্ছে 1, এটাও নিজস্ব মান 1। সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিটা কত ভিত্তির উপর গঠিত হয়েছে, অর্থাৎ এখানে ইউনিক কয়টা ডিজিট আছে সেটা। একটা সংখ্যা পদ্ধতিতে যতটা ইউনিক ডিজিট থাকে সেটাকেই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয়। যেমন আমরা যে দৈনন্দিন জীবনে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি ডেসিমাল, এখানে হচ্ছে আমরা 10টা ইউনিক ডিজিট নিয়ে কাজ করি, তাই এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। এখানে ভিত্তিটা সেকেন্ড হচ্ছে রিকোয়ারমেন্টস। এরপরে থার্ড যে জিনিসটা আসে সেটা হচ্ছে অঙ্কের অবস্থান। এখানে এটার বেস হচ্ছে 10 এবং এখানে প্রত্যেকটা ডিজিটের আলাদা ইন্ডিভিজুয়াল ভ্যালু আছে 1 করে, এবং পজিশনের কারণে এদের আলাদা ডিফারেন্ট 3টা ভ্যালু আছে, 1, এটার 10 এবং এটার 100। কাজে এটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে যা কিছু আলাপ এই টোটাল এই 3টা বেসের উপর চলে আসে। এরপরে এর বাইরে যে সংখ্যা পদ্ধতিগুলো আছে যেখানে পজিশন কোনো ভ্যালু ক্রিয়েট করে না সেগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমাদের খুবই পরিচিত একটা সংখ্যা পদ্ধতি রোমান সংখ্যা। এই রোমান সংখ্যাগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যায় আমরা দেখতে পাই যে আমরা 1 থেকে শুরু করে যতগুলো ডিজিটই লিখি না কেন সেখানে প্রত্যেকটা ডিজিট আলাদা কোনো অবস্থানের কারণে ভ্যালু অ্যাড হয় না, সেখানে সবগুলো ডিজিটই জাস্ট নিজস্ব প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিট জাস্ট নিজস্ব ভ্যালুটাই হচ্ছে কাউন্ট হয় আর কি। এটাই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে রাবার চিহ্নতে। আচ্ছা, রাবার চিহ্নতে ক্লিক করো জোরে, টান দাও। ওকে, আচ্ছা এটা আমরা শেষ করেছি। এরপরে যেই জিনিসটা আমরা পড়ব, আমাদের এখন থেকে হচ্ছে মেইন টপিকগুলো শুরু। আমাদের এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা শিখলাম, এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমাদের বইয়ে 4টা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা আছে। সেগুলো হচ্ছে ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তো এই সংখ্যা পদ্ধতিগুলোর প্রত্যেকটারই একটা নিজস্ব বেস আছে। সেই বেসটা কি? এই সংখ্যা পদ্ধতিগুলোয় কয়টা ইউনিক ডিজিট আছে সেটাই হচ্ছে এই সংখ্যা পদ্ধতির বেস। আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে ডেসিমাল। এই ডেসিমালের বেস হচ্ছে 10। এটা আমরা সবাই জানি। এরপরে বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি যেটার মাধ্যমে আমরা জেনারেলি যে ডিজিটাল ডিভাইসগুলো থাকে ওইগুলাকে আমাদের যে ল্যাঙ্গুয়েজ সেটাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি। বাইনারি বেসিক্যালি এখান থেকে আসছে, এই ধারণা থেকে যে কম্পিউটারকে আসলে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি ডেসিমাল বা দশমিক, এই সংখ্যা পদ্ধতিতে কম্পিউটারকে বোঝাতে যাই তাহলে আমাদের এই বিষয়টা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। কিন্তু কম্পিউটার 2টা জিনিস খুব ভালো করে বোঝে, সেটা হচ্ছে অন এবং অফ। অর্থাৎ কম্পিউটারের কাছে ভোল্টেজ আসতেছে
নাকি আসতেছে না, এই জিনিসটা কম্পিউটার খুব ইজিলি বুঝতে পারে। এখান থেকেই মূলত এই বাইনারিটা ইভলভ করছে। এইখানে দুইটা, এইটার বেস হচ্ছে 2 আর এখানে দুইটা হচ্ছে ডিজিট থাকে 0 আর 1। 0 মিনস এখানে ভোল্টেজ আসছে না, আর 1 মিনস এখানে ভোল্টেজ আসতেছে। অর্থাৎ এই বাইনারিটা হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইসকে বোঝানোর জন্য আমাদের খুব কাজে লাগে, এবং এটার বেস 2, এটা হচ্ছে বাইনারি। এরপর অক্টাল, শুনে বোঝা যাচ্ছে অক্টাল। অক্টালের বেস হচ্ছে 8, এখানে 0 থেকে 7 পর্যন্ত 7টা ইউনিক ডিজিট থাকে, এটার বেস হচ্ছে 8। হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা সংখ্যা পদ্ধতি। এটার বেস 16 এবং এটাতে হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে, যেটা আমরা ডেসিমালে ব্যবহার করি 0 থেকে 9, এই সংখ্যাগুলো প্রত্যেকটাই আছে। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে 10টা সংখ্যা ইউনিক ডিজিট আছে সেগুলো এখানে আছে। এর বাইরে এখানে 10 থেকে 16 পর্যন্ত আরও কিছু ইউনিক ডিজিট ব্যবহার করা হয়, কিন্তু আমরা যদি 10 লিখি সেটা তো হচ্ছে ডেসিমালের 10 হয়ে যায়। সেজন্য এখানে 10কে যেটা লেখা হয় সেটা হচ্ছে এ, অর্থাৎ 10কে এ দিয়ে লেখা হয় এখানে। এরপরে 11 হচ্ছে বি, 12 সি, এরপর 13 ডি, 14 ই, 15 এফ। অর্থাৎ হেক্সাডেসিমালে আমাদের ডেসিমালের 10টা এবং এ থেকে এফ এই 6টা, টোটাল 16টা মিলেই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল ইয়াটা গঠিত, সংখ্যা পদ্ধতিটা গঠিত। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের যে সংখ্যা পদ্ধতিগুলো আছে এগুলা, এবং এখানে কোন কোন সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। 0 থেকে 1, অক্টালে 0 থেকে 7, দশমিকে 0 থেকে 9 এবং হেক্সাডেসিমালে 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এটা। এখন আমাদের নেক্সটে যে টপিকটা আছে, আমরা এখন এই যে সংখ্যা পদ্ধতি আমরা 4টা শিখলাম, ডেসিমাল, বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল, এই 4টা পরস্পর একটা থেকে আরেকটা আমরা রূপান্তর দেখব। এই রূপান্তরগুলো দেখার সময় আমাদের যে সমস্যাটা হয়, আসলে 4টা হওয়ার কারণে অসংখ্য হচ্ছে ইন্ডিভিজুয়াল রূপান্তরগুলো, অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল, এইভাবে করে অসংখ্য রূপান্তর আমাদের মনে রাখতে খুবই কষ্ট হয়। আমরা যদিও ইজিলি এগুলো পারি, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের পরীক্ষার হলে তেমন সময় থাকে না, আমরা ভুল করে চলে আসি। তো এটার জন্য আমাদের যে জিনিসটা মানে যেভাবে আমরা শিখবো আসলে বিষয়গুলো, যে আমরা গ্রুপ ওয়াইজ শিখবো আলাদা করে, কিভাবে খুব সহজে এই গ্রুপ ওয়াইজ আলাদা করে আমরা মনে রাখতে পারি। পাশাপাশি এগুলো করার সময়, সংখ্যা পদ্ধতিগুলো রূপান্তর করার সময় আমি তোমাদেরকে ছোট কিছু বেসিক দেওয়ার চেষ্টা করব, যাতে পরীক্ষার হলে যদি তৎক্ষণাৎ মনেও না আসে, বেসিকটা ব্যবহার করে খুব ইজিলি তুমি এই সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো মনে করতে পারো। এটা শুরু করা যাক। এখানে আমরা দশমিক থেকে অন্য পদ্ধতিতে আমরা এটাকে মনে রাখার জন্য এভাবে আমরা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে কোন সংখ্যা পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার করি? ডেসিমাল। তো ফার্স্ট ট্রিক্সটা হচ্ছে এটা, যখনই আমরা ডেসিমাল থেকে অন্য সংখ্যা পদ্ধতিগুলো, অর্থাৎ সেটা বাইনারি হতে পারে, অক্টাল এবং হেক্সাডেসিমাল, অর্থাৎ ডেসিমাল থেকে যখনই আমরা অন্য সংখ্যা পদ্ধতি নিয়ে যাব, আমরা ডিভিশন মেথড ইউজ করব। অর্থাৎ সেই সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো দিয়ে ভাগ করে করে আমরা সেটাকে রূপান্তর করব। অর্থাৎ আমাদের যে মেজর সংখ্যা পদ্ধতিটা আছে 10 থেকে যদি আমরা অন্য কোথাও নিয়ে যেতে চাই, সেটা 2 হতে পারে, 8 হতে পারে এবং 16 হতে পারে, সেখানে নিয়ে যাওয়ার সময় আমরা যে বেসে নিয়ে যাব সেই বেস দিয়ে ভাগ করব। আমি যদি বাইনারি দিয়ে একটা খুব ইজিলি একটা উদাহরণ দিয়ে বোঝাতে যাই যে কেন এটা হয়, তোমরা দেখো বাইনারিতে আমাদের অঙ্ক কয়টা থাকে, ইউনিক ডিজিট কয়টা থাকে? 2টা। সেটা কি কি? 0 এবং 1। এখন আমরা যদি ডেসিমাল অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে নিয়ে যেতে চাই, আমাদের সংখ্যা পদ্ধতিটাকে এমনভাবে রূপান্তর করতে হবে যেন সেখানে 0 আর 1 ব্যতীত কিছু না থাকে। যেমন আমাদের এখানে একটা সংখ্যা দেওয়া আছে 25 বেস 10। আরেকটা কথা বলে রাখি, আমরা এতদিন পড়ে এসেছি শুধুমাত্র একটা সংখ্যা পদ্ধতি, সেটা হচ্ছে ডেসিমাল। সেজন্য আমাদের তখন
এই যে বেসটা আছে এটা উল্লেখ করার প্রয়োজন হয়নি, কিন্তু এখন থেকে যেহেতু আমরা 4টা সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করব, কাজে আমাদের সব সময় আমরা যখন কোনো সংখ্যা লিখব তখন সেটার ডান পাশে সাবস্ক্রিপ্টে আমাদের যে বেসটা আছে সেটা উল্লেখ করে দিতে হবে, যাতে কোনো কনফিউশন ক্রিয়েট না হয় যে আমি একটা সংখ্যা লিখলাম এটা কোন বেসের আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে, তো এখানে একটা সংখ্যা আছে 25 বেস 10। এখন এই 25টাকে আমি যদি বাইনারিতে নিয়ে যেতে চাই আমার কি করতে হবে? আমার 25টাকে এমনভাবে পরিবর্তন করতে হবে যেন 25-এর মাঝে 0 এবং 1 ব্যতীত আর কোনো সংখ্যা না থাকে। এখন এটা কিভাবে করা যায়? এটাই হচ্ছে এখানে হচ্ছে বেসিকের জায়গাটা। আমরা যদি 25কে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করি যেখানে 0 আর 1 ব্যতীত অন্য কোনো ভাগশেষ মানে ভাগশেষ থাকবে না, তখন আমরা সহজেই এই যে 25 আছে এটাকে বাইনারিতে নিয়ে আসতে পারি। এমন সংখ্যা কোনটা আছে? এটা মাত্র 2 দ্বারা যখন আমরা 25কে ভাগ করব তখন 2 দ্বারা 25 না যে কোনো সংখ্যা যখন আমরা ভাগ করব তখন সেখানে 0 এবং 1 ব্যতীত আর কোনো ভাগশেষ থাকতে পারে না। এটা যদি আমরা ইউজ করি তাহলে খুব সহজেই আমরা ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে আসতে পারবো। এটা শুধু ডেসিমাল থেকে বাইনারি, এটা যে কোনো সংখ্যা পদ্ধতির জন্য সত্য। ইভেন আমরা যদি একটা সংখ্যাকে 5 দিয়ে ভাগ করি, আমরা যদি একটা সংখ্যাকে 5 দিয়ে ভাগ করি তাহলে সেখানে পসিবল ভাগশেষগুলো কী কী হতে পারে? এটা হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। কেন? কারণ 5 যদি ভাগশেষ হয় তাহলে 5 দিয়ে আরেকবার ভাগ হয়ে এটা নিঃশেষ বিভাজ্য হয়ে যাবে, এটা হবে না। কাজেই ভাগশেষ হবে 0 থেকে 4 পর্যন্ত। ঠিক এটাই 2 দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে ভাগ করি ভাগশেষ হবে 0 আর 1, এবং এইটা ব্যবহার করে ইজিলি আমরা একটা সংখ্যাকে ডেসিমালকে বাইনারিতে নিয়ে যেতে পারবো। এই কথাটা অক্টালের জন্য সত্য এবং হেক্সাডেসিমালের জন্য সত্য। তো এই বেসিকটা মনে রেখে আমরা আসলে ডেসিমাল থেকে খুব সহজে নিয়ে যেতে পারি। তো আমরা চলো এখন দেখি যে আসলে কিভাবে আমরা এটা করব। এখানে আমাদের দেওয়া আছে 25কে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করে আমরা 25কে 2 দিয়ে ভাগ করে এই যে এই জায়গাটায় আমরা লিখব হচ্ছে আমাদের ভাগফল কত আসে সেটা। এটা নর্মাল যে প্রসিজিওর ভাগের সেটা থেকে একটু ডিফারেন্ট। এখানে আমরা লিখব ভাগফল, আর এখানে একটা ড্যাশ, এটা মাইনাস চিহ্ন না, এটা হচ্ছে একটা ড্যাশ, এটা জাস্ট ভাগফল। এবং এই পাশে আমরা যে ভাগশেষটা লিখব এটাকে পৃথক করার জন্য আমরা ব্যবহার করি। এই পাশে লিখব আমরা হচ্ছে ভাগশেষটা, অর্থাৎ ভাগশেষ 0 আর 1 থেকে যে কোনো একটা হবে। ভাগশেষ যদি 0 হয় আমরা 0 লিখবো, 1 হলে 1 লিখবো। এইভাবে আমরা 25কে ভাগ করে যাব। এটা আমি একটু ছোট করে লিখি। 25 এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে 2 25-এ যায় হচ্ছে 12 দিয়ে 2 দিয়ে গুণ করলে 24। তাহলে যে আমরা এখানে লিখব ভাগফল 25-এ 12 বার আমরা 12 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এখানে লিখব 12। আর ভাগশেষ কত? 12 দুগুণে 24, 25 থেকে 1 বিয়োগ দিলে এটা হচ্ছে 1। এই ভাগশেষটা এখানে লিখব আমরা। এরপরে 12কে 2 দিয়ে আবার ভাগ যায়, 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, ভাগফল হবে 6 আর ভাগশেষ হবে 0। 0টা এখানে বসাবো আমরা। আবার 6কে 2 দিয়ে ভাগ করা যায়, 2 এখানে বসবে 3, 3 দুগুণে 6, ভাগফল 3, ভাগশেষ 0। 3কে আবার 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগফল হবে 1, 2 একে 2, 3 থেকে 2 বিয়োগ করলে ভাগশেষ থাকবে 1। দেখো এই পর্যায়ে এসে আমাদের মনে হতে পারে যে 1কে তো 2 দিয়ে ভাগ করা যায় না। এক্ষেত্রে এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু 1কে 2 দিয়ে ভাগ করা যায় না, আমরা 2কে 0 দ্বারা গুণ করে, অর্থাৎ ভাগফল হিসেবে আমরা 0 বসাবো। ভাগফল হিসেবে 0 বসালে কি হয়? 2 × 0 0, 1 থেকে 0কে বিয়োগ করলে 1 আমরা ভাগশেষ হিসেবে বসাবো। আমি দেখাচ্ছি কিভাবে। আমরা এটাকে আবার 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করে নিচে 0 বসাবো ভাগফল হিসেবে। 2 × 0 0, আমাদের ভাগশেষ থাকবে 1। অর্থাৎ এই পর্যায়ে, অর্থাৎ আমরা যখন ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যাওয়ার চেষ্টা করব তখনই একটা সংখ্যাকে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকবো যতক্ষণ না ভাগফল হিসেবে আমরা 0কে বসাতে পারি। এখন আমরা এপাশে ভাগফল লিখলাম, এপাশে ভাগশেষ। আমরা প্রথমে বলেছিলাম যে আমাদের এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে ভাগশেষ 0 আর 1 ব্যতীত কিছু না হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 0 আর 1 ব্যতীত কিছু নেই, এটা হচ্ছে ভাগশেষের যে আমরা সিকোয়েন্সটা করেছিলাম সেটা। এখন এখান থেকে আমাদের বাইনারির যে সংখ্যাটা সেটা আমরা পাবো। কিন্তু এখানে অলওয়েজ আমাদের মনে রাখতে হবে যে এখানে সবার শেষে যে সংখ্যাটা যে ভাগশেষটা আমরা পাবো এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট
বিট, এটা হচ্ছে সবচাইতে বড় বিটটা। আমরা যে বাইনারিতে কনভার্সন করলাম এটা হচ্ছে সবচাইতে বড় বিট, এবং এই পাশ থেকে এই পাশে আমরা যাব, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট MSB, আর এটা হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বিট LSB। এটা মোস্ট এবং এটা লেস সিগনিফিক্যান্ট বিট। এখন তাহলে আমরা যদি এ পাশ থেকে লিখে যাই, আমরা 25-এর বাইনারি কি পাচ্ছি, 25 বেস 10 ইকুয়ালস টু আমরা পাচ্ছি 11001, 11001 বেস 2। অর্থাৎ আমরা এই পদ্ধতি ব্যবহার করে পূর্ণ সংখ্যার জন্য কোনো পূর্ণ ডেসিমাল সংখ্যাকে খুব সহজেই বাইনারিতে নিয়ে যেতে পারি। আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা এই সেম ওয়েতে অক্টাল এবং হেক্সাডেসিমালের একটা এক্সাম্পল দেখব, কিভাবে খুব ইজিলি আমরা এই বেসে রূপান্তর করতে পারি। ঠিক আছে, আমরা আসির ব্ল্যাঙ্ক পেজ কিভাবে ওপেন করে, মানে আমি যদি একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করতে চাই, হ্যাঁ ব্ল্যাকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এই জায়গাটা দিয়ে করি, যদি একটু ছোট হয়ে যাচ্ছে আর সমস্যা নাই। আমরা হচ্ছে এখন তাহলে ডেসিমাল থেকে বাইনারি দেখলাম, আমরা এখন দেখব ডেসিমাল থেকে অক্টাল। খুবই ইজি। আমরা প্রথমে এটা করার সময় আমরা ডেসিমাল থেকে বাইনারি করার সময় 2 দিয়ে ভাগ করেছি, এখন আমরা 8 দিয়ে ভাগ করব। এবং আমরা যদি কোনো সংখ্যাকে 8 দিয়ে ভাগ করি, সম্ভাব্য ভাগশেষগুলো কি হতে পারে? সম্ভাব্য ভাগশেষ হতে পারে 1 থেকে 7, কেননা 8 হলেই সেটা 8 দিয়ে আবার ভাগ হবে, নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। সর্বোচ্চ সম্ভাব্য ভাগশেষগুলো হতে পারে 1 থেকে 7 পর্যন্ত। এভাবে খুব সহজে আমরা ডেসিমাল থেকে, অর্থাৎ আমরা যে সংখ্যা পদ্ধতি প্রতিনিয়ত ব্যবহার করি, এই ডেসিমাল থেকে আমরা অক্টালে নিয়ে যেতে পারি। আমরা যদি একটা উদাহরণ দেখি, যে ডেসিমালে হতে পারে 65, এই 65 সংখ্যাটাকে আমরা ডেসিমাল থেকে অক্টালে নিয়ে যাব। এটা এখন ডেসিমাল আছে, এটাকে আমরা অক্টালে নিয়ে যাব। তাহলে আমাদের ভাগ কত দিয়ে দিতে হবে? 8 দিয়ে ভাগ দিব। 8 দিয়ে যদি আমরা 65কে ভাগ দিই, 8 হচ্ছে 8 বার যাবে 64, 8 বার 8কে 8 দিয়ে গুণ করলে 64। তো 65 থেকে যদি আমরা 64কে বিয়োগ দিই, তাহলে ভাগশেষ থাকবে 1। আমরা এই পাশে লিখব ভাগফলটাকে, ভাগফল হচ্ছে 8, আর এই পাশে হচ্ছে 1। 8কে 8 দিয়ে আবার ভাগ যায়, কতবার যাবে? 8 × 1 = 8, এবং আমাদের ভাগশেষ হবে 0। এখন এই যে এই যে 1টা আছে, 1টাকে 8 দিয়ে ভাগ করলে, যদিও ভাগ যায় না, আমরা কি বলেছিলাম বাইনারি ডেসিমাল থেকে বাইনারি করার সময়, যে যদি ভাগ না যায় তাহলে আমাদের সর্বশেষ যে ভাগফল সেটা হবে 0। এটা যদি 0 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এটা হবে 8 × 0 = 0, এবং 0 থেকে 1 বিয়োগ করলে আমাদের এখানে থাকবে 1। অর্থাৎ এই যে দেখো, খুব ইজিলি এরা কনভার্ট হয়ে গেল, 65টা অক্টালে কনভার্ট হয়ে গেল। 65কে যদি আমরা এখন এটা লিখি, তাহলে এটা হচ্ছে বেস 10 = 101 বেস 8। আশা করি বুঝতে পেরেছো যে অক্টাল থেকে পূর্ণ সংখ্যা থাকলে, এখানে যদি দশমিক অংশ থাকে সেটা ডিফারেন্ট একটা ওয়েতে করা লাগবে। এখানে যদি আমরা এখন দেখলাম যে পূর্ণ সংখ্যা যদি থাকে, কিভাবে ডেসিমাল থেকে অক্টালে আমরা খুব সহজে রূপান্তর করতে পারি। এখানে সবসময় ওই বেসিকটার কথা আমরা মনে রাখবো করার সময়, যে আমি যখন 8 দিয়ে ভাগ করব তখন ভাগশেষ 1 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে। এটা যদি মনে রাখি আমরা ডেসিমাল, অর্থাৎ আমরা যে সংখ্যা পদ্ধতি প্রতিনিয়ত ব্যবহার করি, সেখান থেকে খুব ইজিলি ও বাকি সংখ্যা পদ্ধতিগুলোতে আমরা নিয়ে যেতে পারবো। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ডেসিমালের একটা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালের একটা উদাহরণ দেখব। হেক্সাডেসিমালের যদি আমরা একটা উদাহরণ দেখতে চাই, আমরা নিতে পারি হচ্ছে মেবি
2451। আচ্ছা, এটা করার সময় এখানে আরেকটা ট্রিক্স আছে যে আমরা এই হেক্সাডেসিমালের সংখ্যাগুলো অনেক আমাদের পরীক্ষা যখন আসে কনভার্সনের জন্য সেগুলো সংখ্যাগুলো অনেক বড় হয়ে থাকে। আমরা অনেক সময় কনফিউশনে ভুগি যে এখানে ভাগফলটা আমরা ঠিকই লিখতে পারি, কিন্তু ভাগশেষ কত হবে সেটা সরাসরি আমরা যে ক্যালকুলেটরে হিসাব করি সেটা অনেক সময় আমরা বুঝতে পারি না যে আসলে ভাগশেষটা কত হবে। তো এখানে খুব ছোট একটা ট্রিক্স অ্যাপ্লাই করে এটা ইজিলি সলভ করা যায়। অর্থাৎ আচ্ছা 2451 এটা হচ্ছে ডেসিমালে আছে, এটাকে আমার হেক্সা ডেসিমালে নিয়ে যেতে হবে, অর্থাৎ 16 বেজের যে সংখ্যাটা আছে সেটাতে নিয়ে যেতে হবে। এখন এটাকে যদি আমরা নিয়ে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? অ্যাজ ইউজুয়াল আমরা আগে যেভাবে করলাম, আমাদের 2451 এই সংখ্যাটাকে 16 দ্বারা ভাগ করতে হবে। এখন 16 দ্বারা আমরা চলো ভাগ করি। আচ্ছা 2451 2451 এটাকে যদি আমরা 16 দ্বারা ভাগ করি, 2451 আমার হাতে ক্যালকুলেটর আছে, আমি এখানে করছি ডিভাইড বাই 16। এখানে আমাদের যে অ্যান্সারটা আছে ভাগফল, আমাদের ক্যালকুলেটরে আমরা যখন একটা সংখ্যাকে ভাগ করি তখন সেখানে ভাগফল যদি নিঃশেষ বিভাজ্য হয় তো পূর্ণ সংখ্যা দেখায়, আর যদি নিঃশেষ বিভাজ্য না হয় তাহলে ভাগফলে হচ্ছে দশমিকে দেখায়, অর্থাৎ পয়েন্টের পরে কিছু সংখ্যা থাকে। তো আমরা এখান থেকে বুঝতে পারি না যে আসলে আমরা ভাগফলটা ঠিকই পাই। যেমন আমি যখন 2451কে ভাগ করলাম তখন অ্যান্সার আসলে হচ্ছে 153.1875। আমি যদি লিখি এখানে 153.1875, অর্থাৎ আমরা এখানে ইজিলি ভাগফলটা পেয়ে যাচ্ছি, যেটা আমাদের এখানে লেখা প্রয়োজন 153 লিখলাম। কিন্তু আমরা যদি এখন ভাগশেষটা বের করতে চাই, আসলে এটা কীভাবে বের করবো, এটা অনেকের জন্য আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় যে ভাগশেষটা কীভাবে বের করব। এটা বের করার একটা সিম্পল ট্রিক হচ্ছে, এখানে যে দশমিক সংখ্যাটা থাকবে 1.1875, আমরা ভাগফলটা লিখে ফেললাম 153, এরপরে 0.1875 যে সংখ্যাটা থাকবে ফ্র্যাকশন হিসেবে, এই সংখ্যাটাকে আমরা 16 দিয়ে গুণ করব। এই সংখ্যাটাকে যদি আমরা, অর্থাৎ যে সংখ্যাটা দিয়ে ভাগ করতেছি ওটা দিয়ে যদি গুণ করি, ইজিলি আমরা ভাগশেষ কত হবে সেটা বের করে ফেলতে পারি। তাহলে আমরা এখানে যে 0.1875 আছে, 0.1875 এই সংখ্যাটাকে আমরা 16 দিয়ে গুণ করব। 16 দিয়ে গুণ করলে আমরা ইজিলি হচ্ছে ভাগশেষটা লিখতে পারবো ইনটু 16। এটা হচ্ছে 3, অর্থাৎ এখানে 16কে 2451 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে 153 এবং ভাগশেষ আসবে 3। খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারলাম। এরপর আমরা 153কে আবার 16 দিয়ে ভাগ করব। 153 ডিভাইডেড বাই 16, 9.5625। তাহলে এখানে 9 ভাগফল আমরা লিখলাম, ভাগশেষের জন্য সেম, 9-এর পরে পয়েন্ট আসলেও 5625, 0.5625। এখন এটাকে যদি আমরা ভাগশেষ কত এটা ইজিলি বের করতে চাই, তাহলে আগে যেভাবে বলেছিলাম 16 দিয়ে গুণ করতে হবে। এটা যদি আমরা 16 দিয়ে গুণ করি, এটার অ্যান্সার আসে হচ্ছে 9, অর্থাৎ ভাগশেষ হবে 9। ঠিক আছে, এখন এরপর আমরা বলেছিলাম হচ্ছে একটা সংখ্যাকে কতক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব, যতক্ষণ না আমরা ভাগফলটাকে ভাগফল হিসেবে শূন্যকে বসাতে পারি ততক্ষণ আমরা ভাগ করতে থাকবো। কাজে এই 9কে আমরা আবার ভাগ করব, এটা 16 দিয়ে ভাগ করলে 0 হবে, যেহেতু 16 9-এর চেয়ে বড়, 0 হবে এবং এখানে ভাগশেষ হিসেবে বসবে 9। ঠিক আছে, ভাগশেষ হিসেবে বসবে 9। এখন তাহলে খুব ইজিলি আমাদের এই সংখ্যা পদ্ধতিটা 16 বেজে রূপান্তর হয়ে গেল। এই সংখ্যা পদ্ধতিগুলোর ক্ষেত্রেও এই দিকটার অঙ্কটা হবে সবচেয়ে সিগনিফিক্যান্ট বিট, MSD সিগনিফিক্যান্ট ডিজিট, আর এই পাশের অঙ্কগুলো হবে সব লেস সিগনিফিক্যান্ট ডিজিট। কাজে আমাদের এখান থেকে এইভাবে যাওয়া লাগবে। তো আমাদের অ্যান্সার হবে 993.2451 বেস 10 equals to 993 বেস 16। এটাই হচ্ছে আমাদের এই যে সংখ্যা আমরা নিলাম এটার
রূপান্তরিত সংখ্যা। আমরা যদি এমনও তো হতে পারে যে আমরা 16 দিয়ে যখন একটা সংখ্যাকে ভাগ করব, আমাদের সম্ভাব্য, আচ্ছা এটা একটু দেখি, আমরা যখন একটা সংখ্যাকে 16 দিয়ে ভাগ করব, আমাদের সম্ভাব্য যে সম্ভাব্য ভাগশেষ কি হতে পারে? 1 থেকে 0 থেকে 9 এবং এ থেকে এফ। অনেক সময় দেখা যায় যে আমরা ম্যাথ করতে গেলে আমাদের ভাগশেষ হিসেবে হচ্ছে 10, 11, 12 এরকম করে 15 পর্যন্ত আসে। তখন হচ্ছে আমাদের খেয়াল থাকে না যে হেক্সাডেসিমালে আসলে 10 বলতে কিছু নেই, 10-এর পরিবর্তে এ বসাতে হয়। ধর আমরা একটা সংখ্যাকে ভাগ করলাম, সাপোজ একটা সংখ্যাকে ভাগ করলাম 16 দিয়ে, ভাগফল আসলে একটা আর ভাগশেষ হিসেবে আসলে হচ্ছে 11, তখন আমরা এখানে 11 বসাই দিই। কিন্তু হেক্সাডেসিমালে তো 11 বলতে কিছু নেই, তখন সেখানে আমাদের বসাতে হবে কি? 11-এর পরিবর্তে বি বসাতে হবে। যদি 10 আসে তাহলে এ বসাতে হবে, 15 আসলে কি বসাতে হবে? এফ বসাতে হবে। তখন আমরা এভাবে জিনিসগুলোকে কনভার্ট করে নিব। এটা যেন মনে থাকে, পরীক্ষার ক্ষেত্রে আমরা অনেক সময় 10 বসিয়ে লিখে আসি, তখন কিন্তু এটা একদম ওলটপালট হয়ে যাবে, এখানে নাম্বার প্রবাবলি দিবে না স্যারেরা, কাজে এটা একটু মাথায় রাখা প্রয়োজন। এখন আমরা কি দেখলাম? আসলে আমরা দেখলাম হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল এবং ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। অর্থাৎ এটাকে আমরা গ্রুপ 1 হিসেবে চিন্তা করতে পারি। আমাদের এখানে তো অনেক কনভার্সন, এগুলো মনে রাখার ক্ষেত্রে আমাদের একটু অনেক সময় সমস্যা হয়। আমরা এই গ্রুপটাকে গ্রুপ 1 হিসেবে বিবেচনা করব। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, সেখান থেকে যদি আমরা অন্য যে সংখ্যা পদ্ধতিগুলো আছে সেখানে রূপান্তর করতে চাই, আমাদের ডিভিশন মেথড ইউজ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যে বেসে নিয়ে যাব, 2-তে নিয়ে গেলে 2 দিয়ে ভাগ করব, 8-এ নিয়ে গেলে 8-এ ভাগ করব, আর হেক্সাডেসিমালে নিয়ে গেলে 16 দিয়ে ভাগ করব। এবং ভাগশেষটাকে হচ্ছে আমরা আমাদের অ্যান্সার হিসেবে উপর থেকে নিচে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিটে সাজিয়ে তারপর হচ্ছে আমরা অ্যান্সার লিখব। এটাই হচ্ছে মূল। এটাকে আমরা গ্রুপ 1 হিসেবে মনে রাখতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা সবাই এই যে গ্রুপ 1 এর কথা বলছি আমরা, এটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখি তো এর পরে কি আছে। আচ্ছা, এটা না, আচ্ছা এর আগে যেটা দেখলাম আমরা, সেটা হচ্ছে দশমিক থেকে যখন আমরা অন্য সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে আমরা করব। এখন আমরা দেখব পূর্ণ সংখ্যার পাশাপাশি এখানে ভগ্নাংশও থাকতে পারে। এই ভগ্নাংশগুলোকে আমরা কিভাবে এক সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল থেকে অন্যান্যগুলোতে নিয়ে যাব। এখানেও একটা খুবই কমন প্রসিজিওর, তিনটি সংখ্যা পদ্ধতির জন্যই জাস্ট বেজের ইয়াটা ডিফারেন্ট হবে। আমরা যখন ডেসিমাল থেকে ডেসিমালের ফ্র্যাকশন, ডেসিমালের যে ফ্র্যাকশন আছে, ডেসিমালের ফ্র্যাকশন থেকে যখন আমরা বাইনারি ফ্র্যাকশনে নিয়ে যাব, তখন যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা 2 দিয়ে গুণ করব। যদি ডেসিমাল থেকে অক্টালে নিয়ে যায় 8 দিয়ে গুণ করব, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নিয়ে যায় 16 দিয়ে গুণ করব। এটাই হচ্ছে কমন প্রসিজিওর। আমরা দেখি এখানে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে 0.46 বেস 10, 0.46 বেস 10। এটাকে আমাদের নিয়ে যেতে হবে হচ্ছে বেস 2-তে। এটা একটা ফ্র্যাকশন। তো এখানে আমরা যেটা করব যে আমরা হচ্ছে প্রথমে এরকম এরকম 2টা দাগ দিয়ে নিব। প্রথমে আমরা এই যে একটা ভার্টিক্যাল দাগ দিলাম, এই দাগের বাম পাশে আমরা হচ্ছে এই যে পাশটা, এই পাশটাতে আমরা লিখব হচ্ছে এই সংখ্যাটাকে গুণ করার পর যে যদি কোনো পূর্ণ সংখ্যা পাই সেটা আমরা এখানে লিখব পূর্ণ অংশটা, পূর্ণাংশ। আর গুণ করার পর অবশিষ্ট যে ফ্র্যাকশনটা থাকবে সেটা আমরা এই পাশে লিখব। এখানে আমরা লিখব হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, তো দেখি আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে আমাদের। 0.46কে আমরা যেহেতু বাইনারিতে নিয়ে যাচ্ছি তাই আমরা 2 দিয়ে গুণ করব।
এখন 0.46কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কি আসে? 80 6 2 12 92 0.92 আসে। 0.46 যদি 2 দিয়ে গুণ করি তাহলে 0.92 দ্যাট এটার মানে হচ্ছে এখানে পূর্ণ অংশে যেটা আছে সেখানে কোনো পূর্ণ সংখ্যা আসেনি। তাহলে আমরা এখানে 0 বসাবো এবং যে 0.92টা ছিল সেটা এখানে বসাবো 0.92। এখন সেম এই প্রসেসটা আমরা আবার করব। এখানে আবার 2 দিয়ে গুণ করব আমরা না 0.92কে 2 দিয়ে গুণ করলে 180 1.84 9.92কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত আসে? 1.84। এখন দেখো 0.92 ইন্টু 2 4 8 1.84। এখন এখানে 1 হচ্ছে পূর্ণাংশ এবং 0.84 হচ্ছে ভগ্নাংশ। কাজে 1 যেহেতু পূর্ণাংশ সেটা আমরা এই যে ঘরটা আছে এখানে ছিল 0 1.84 1টা লিখবো এ পাশে আর 0.84টা লিখবো এ পাশে। এখন আমরা কতক্ষণ পর্যন্ত এই প্রসেসটা চালাবো? এটা দুইটা সিনারিও হতে পারে। একটা হচ্ছে আমরা গুণ করতে করতে এক পর্যায়ে শূন্য চলে আসবে, আমরা 2-3 স্টেপ করার পরেই শূন্য চলে আসবে, এটা একটা কেস। এই কেসটা খুবই এটা হচ্ছে ফার্স্ট কেস এটা, এবং এটা হলে তো আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো হচ্ছে না, আমরা জাস্ট অ্যান্সারটা লিখে দিব, এটা ফার্স্ট কেস। আর ইন কেস যদি হচ্ছে আমাদের ভাগ করার পর শুধু আসতে থাকে এরকম হওয়ার চান্সই বেশি, তখন আমরা হচ্ছে জাস্ট 3-4টা অঙ্কের পর আর করব না, 3-4 বার গুণ করব। কারণ 3-4 বার গুণ করার পর যে ফ্র্যাকশনগুলো থাকে আমরা জানি ফ্র্যাকশনে যখন আমরা বাম থেকে ডানে যেতে থাকি ফ্র্যাকশন পয়েন্টের পরে, তখন সেটা এত ছোট অঙ্ক হয়ে যায় যে এটা আসলে নেগলিজিবল, এটাকে না ধরলেও হয়। তো আমরা 0.84 আসছে, এটাকে আমরা আরেকবার গুনবো। 0.84কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত আসে? 0.84 ইন্টু 2 4 ইন্টু 8 16 1.68। তাহলে এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 1, আমরা 1 এখানে লিখব 0.68। এখন 0.68কে আমরা আবার 2 দিয়ে গুণ করতে পারি এবং এখানে লিখতে পারি, কিন্তু এর পরের সংখ্যাগুলো আসলে খুবই নেগলিজিবল, এর মান খুবই কম হয়ে থাকে যেহেতু ফ্র্যাকশনের পরে, যে আমাদের আর না লিখলেও চলবে, আমরা এতটুকুতেই। এখন এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যখন পূর্ণ অংশ করেছিলাম এর আগে, যে একদম ডেসিমালের পূর্ণ সংখ্যাকে ধরো আমরা প্রথমে করেছিলাম 25কে যখন আমরা বাইনারিতে নিয়েছিলাম, আমরা ভাগশেষগুলোকে অ্যান্সার হিসেবে ধরেছিলাম এবং বলেছিলাম যে ভাগশেষের সর্বনিচের সংখ্যাটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। কিন্তু আমরা যখন পূর্ণ অংশ করব এখানে কেসটা একদমই ডিফারেন্ট। এখানে সবার উপরে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এবং সবার নিচে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। কাজেই এই জন্য আমরা যখন ফ্র্যাকশনকে কনভার্ট করব তখন আমাদের উপর থেকে নিচে এইভাবে আসা লাগবে। তো এখানে যেটা হবে 0.46কে যদি আমরা করি 0.46 বেস 10 ইকুয়ালস টু 0.011 বেস 2। আশা করি বুঝতে পেরেছো। এখানে এটা চলতেই থাকবে, কাজে এখানে আমরা ডট দিতে পারি যে এই প্রসেসটা আসলে অনেক লেন্দি এবং এটা চলতেই থাকবে। এভাবে আমরা ডেসিমালের ফ্র্যাকশনকে বাইনারির ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। এই কথাটা, এই প্রসেসটা সেম আমাদের যে অন্য সংখ্যা পদ্ধতি আছে সেটার ক্ষেত্রেও একদম সত্য। যেমন এখানে আমাদের একটা উদাহরণ আছে ভগ্নাংশের ক্ষেত্রে অক্টাল থেকে, এইটা না, আমরা আরেকটা দেখি, এই তো ডেসিমালে একটা সংখ্যা দেওয়া আছে 123.45। এখানে আমরা দেখব যে এই পুরো সংখ্যাটাকে আমরা প্রথমে শিখেছিলাম ডেসিমাল থেকে অক্টাল, এখন ডেসিমাল থেকে অক্টালের আমরা পূর্ণ সংখ্যাটা শিখেছিলাম, আমরা এখন ডেসিমাল থেকে অক্টালের ফ্র্যাকশনকে কীভাবে করতে হয় সেটা শিখবো। এখানে আমরা দুইটাই একসাথে করব, যে দেখি যে সেম প্রসেস। আমরা যখন ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে আমরা 2 দ্বারা গুণ করেছিলাম, এখন আমরা হচ্ছে 8 দ্বারা গুণ করব, একদম সেম প্রসেস আগের মতো, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ হবে। আমরা কিন্তু এখন পড়ছি হচ্ছে গ্রুপ 1, অর্থাৎ ডেসিমাল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিগুলোতে রূপান্তর।
এটা গ্রুপ 1, এইভাবে আমরা মনে রাখবো। আস্তে আস্তে আমরা অন্যান্য গ্রুপগুলোতে যাব। কাজে এই ম্যাথটা আমরা যদি করি তাহলে আমরা দেখতে পাবো 1 2 3। আচ্ছা, এখানে দুইটা ভাগ করি আমি। এখানে করব হচ্ছে আমাদের যে পার্টটা আছে, পূর্ণাংশটা আছে 1 2 3, এখানে করব 1 2 3 এবং এই পাশটাতে আমরা 0.45 এটা করার চেষ্টা করব। তো 1 2 3 যদি আমরা করি তাহলে দেখো কি আসে, 1 2 3। এটাকে আমাদের যেহেতু ডেসিমাল থেকে অক্টালে নিয়ে যেতে হবে, তাহলে আমরা এটাকে 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসে, 1 2 3 ডিভাইডেড বাই 8, 15.375। তাহলে আমাদের ভাগফল হচ্ছে 15। তো আমাদের আগের মতোই প্রসেস, আমরা এখানে আসে হচ্ছে 0.375। এটাকে যদি আমরা ভাগশেষ কত আসবে এটা বের করতে চাই তাহলে আমরা এটাকে ইজিলি 8 দ্বারা গুণ করব। 3, এটাকে 8 দ্বারা গুণ করলে আসে 3, অর্থাৎ আমাদের এখানে 15 হচ্ছে ভাগফল আর ভাগশেষ হবে 3। এরপর আমরা 15কে আবার 8 দ্বারা ভাগ করব। 15কে 8 দ্বারা ভাগ করলে একবারই যায় 8 আর ভাগশেষ থাকবে হচ্ছে 7। আবার 8কে 8 দ্বারা ভাগ করলে একবারই যায় 8 × 1 = 8, ভাগশেষ হবে 0। এবং আমরা বলেছিলাম কি ভাগফল 0 না হওয়া পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। কাজে এখানে যদি আমরা ভাগ করি তাহলে এটা হবে 0 এবং এখানে হবে 1, আমরা দেখতে পাচ্ছি। তাই 1 2 3কে যদি আমরা এইটে অক্টালে কনভার্ট করি তাহলে আসবে হচ্ছে আমাদের এই পাশ থেকে এই পাশে যেতে হবে পূর্ণাংশের ক্ষেত্রে। এখানে আমরা লিখে দিই পূর্ণাংশের ক্ষেত্রে, পূর্ণাংশ। তাহলে 1 2 3 বেস 10 ইকুয়ালস টু 1073। বেস 8। আচ্ছা, এটা হচ্ছে এটা। আর এই পাশে করবো আমরা ভগ্নাংশের জন্য। ভগ্নাংশ, তো ভগ্নাংশ করার ক্ষেত্রে আমরা দেখেছি ডেসিমাল থেকে বাইনারিতে নেওয়ার সময় আমরা 2 দ্বারা গুণ করেছিলাম, আমরা এখন 8 দ্বারা গুণ করবো। এখানে ভগ্নাংশ আছে 0.45, এটাকে আমরা যদি 8 দ্বারা গুণ করি, আমরা 2টা ভাগ করে নিব। এখানে বসাবো হচ্ছে আমরা পূর্ণাংশটা আর এখানে যে ফ্র্যাকশনটা থাকে সেটা। তো 0.45কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে 3.6, তাহলে এই পাশে বসবে 3 আর এখানে হবে 0.6। এখন 0.6কে আমরা আবার 8 দ্বারা গুণ করব, তাহলে আসে 0.6 × 8, 4.8, 0.8কে যদি আমরা আবার 8 দ্বারা গুণ করি 6.4 আসবে, তাহলে এখানে হবে 6 আর এখানে হবে 4.4। তো আমরা আর না করি, এখানে করতে থাকলে এটা আসতেই থাকবে, যেহেতু ফ্র্যাকশনের পরের যত ডান পাশে যাওয়া হয় তত সংখ্যাগুলো নেগলিজিবল হয়ে যায়, তাহলে আমরা এই সংখ্যাটা এতটুকুতে রাখি। এখন এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই 3টা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, তাই আমাদের এই উপর থেকে নিচের দিকে নামতে হবে। কাজে এটা যদি আমরা লিখি তাহলে হবে 0.45 বেস 10 ইকুয়ালস টু 0.346 বেস 8। ঠিক আছে, আমরা আলাদাভাবে পূর্ণ সংখ্যা এবং ফ্র্যাকশনকে দশমিক থেকে অক্টালে নিয়ে গেলাম। এটা যদি আমরা এখন একসাথে লিখি তাহলে অ্যান্সারটা যেটা আসবে সেটা হচ্ছে 123.45 ইকুয়ালস টু, এখানে আমরা পেয়েছিলাম 1078 আর এখানে ফ্র্যাকশন আসছে 346 বেস 8। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এভাবে আমরা কনভার্ট করব। সেম কথাটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের জন্য প্রযোজ্য, যে হেক্সাডেসিমালে আমরা নিয়ে যাওয়ার সময় পূর্ণাংশের ক্ষেত্রে 16 দ্বারা ভাগ করব ডেসিমাল সংখ্যাকে এবং ফ্র্যাকশনের ক্ষেত্রে 16 দ্বারা গুণ করব, একদম সেম প্রসেস। হেক্সাডেসিমাল থেকে দশমিকে আমরা এটা দেখেছি, আমরা এই ক্ষেত্রে হচ্ছে 16 দ্বারা ভাগ করব। পরে এখানে আমরা হেক্সাডেসিমালে জাস্ট ভগ্নাংশের পার্টটা দেখি। ভগ্নাংশের ক্ষেত্রে হেক্সাডেসিমাল থেকে, না এটা তো না, এখানে আসলে আচ্ছা
আমরা এখানে দেখি যে ধরো আমাদের পয়েন্ট সি ডি, এটা আমাদের .234, এটা হচ্ছে 10 বেসে দেওয়া আছে। এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যেতে চাই তাহলে আমাদের .234কে 16 দ্বারা গুণ করতে হবে এবং পূর্ণ সংখ্যাটাকে এখানে, ভগ্নাংশটাকে এখানে। আমি যদি এটা করি 0.234 × 16, 3.744, তাহলে আমাদের যে ভাগফলটা সেটা আছে 3, পূর্ণ সংখ্যা 3, আর ফ্র্যাকশনটাকে আমরা এখানে লিখব 0.744। এটাকে আমরা আবার 16 দ্বারা গুণ করব, 0.744 × 16, 11.904। আচ্ছা, এখন এখানে আমাদের অ্যান্সার আসছে হচ্ছে, আমরা 0.744কে যখন 16 দ্বারা গুণ করব তখন অ্যান্সার আসছে হচ্ছে আমাদের 11.904। এখন এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, হেক্সাডেসিমালে যখন 11 আমরা বলতেছি তখন সেটাকে আমরা কিন্তু 11 লিখতে পারবো না, আমাদের লিখতে হবে বি, আর 10 হচ্ছে এ আর এটা হচ্ছে বি। কাজে এখানে আমাদের এইখানে অ্যান্সার লেখার সময় এখানে কিন্তু আমরা 11 লিখতে পারবো না, এখানে লিখতে হবে বি। এবং যে 0.904 এটাকে আমরা এখানে লিখবো, এবং 0.904কে যদি আমরা 0.904 × 16 দ্বারা করি তাহলে আসে 14। এখন 14 কি কিন্তু আমরা এখানে 14 লিখতে পারবো না, 14 কি আসে, 15 হচ্ছে এফ, 14 হচ্ছে ই। আমাদের এখানে 14-এর জায়গায় লিখতে হবে ই, এবং এখানে বাকি থাকে 0.464। 0.4 আমি আর করলাম না, এখানে যেহেতু পড়াশোনা করে অনেক নেগলিজিবল, কাজে এটা 0.2, এটা এখান থেকে এদিকে যাবে, যেহেতু 3 মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, 34 বেস 10। এটা যদি আমরা কনভার্ট করি তাহলে আসবে যেটা 3BE, 0.3BE বেস 16। আশা করি তোমরা এখন ডেসিমাল থেকে অন্য যে সংখ্যা পদ্ধতিগুলো আছে, বাইনারি, যেহেতু এটা শেষ করিনি আমরা, তাই এখানে ডট ডট দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই আশা করি। আর আমরা এখন ডেসিমাল থেকে অন্য যে সংখ্যা পদ্ধতিগুলো আছে সেখানে ভগ্নাংশ থাকুক আর ফ্র্যাকশন থাকুক, সেই সংখ্যা পদ্ধতিতে গ্রুপ 1 হিসেবে আমরা খুব ইজিলি পরিবর্তন করা শিখলাম। এখন আমরা যেটা শিখবো হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিগুলোতে কীভাবে, ওই সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে আমরা ডেসিমালে আসতে পারি। আমরা এর আগে শিখেছিলাম হচ্ছে ডেসিমাল থেকে অন্যান্যগুলা। এখন আমরা শিখবো অন্যান্যগুলা থেকে কিভাবে ডেসিমালে আসা যায়। এটা হচ্ছে আমরা গ্রুপ 2 হিসেবে শিখতে পারি, যে গ্রুপ 2তে আমরা অন্যান্য যে সংখ্যা পদ্ধতিগুলো আছে, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে আসা শিখবো। এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে বেসটা আছে সেই বেসটাকে গুণ আকারে লিখতে হবে এবং ওইটার উপরে পজিশনটাকে লিখতে হবে। আমি যদি দেখাই, একটা উদাহরণ হিসেবে দেখাই, বাইনারি, আমরা বাইনারি থেকে কীভাবে ডেসিমালে নিয়ে আসবো। সাপোজ বাইনারিতে একটা সংখ্যা লিখলাম আমি 101, এই সংখ্যাটা আমি লিখলাম বাইনারিতে। এখন এটাকে কিভাবে আমি হচ্ছে ডেসিমালে নিয়ে আসবো। ডেসিমালে নিয়ে আসার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে 101কে, 101-এর যে অঙ্কগুলো আছে, 101-এর যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা ডিজিটকে এটার পজিশন অনুযায়ী আমার বেস যেটা আছে 2 সেটা দিয়ে গুণ করতে হবে এবং এটার পাওয়ার হিসেবে হচ্ছে এটার পজিশনকে বসাতে হবে। এখানে আমরা এই যে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, বাইনারি পূর্ণ সংখ্যা, এখানে কোনো ফ্র্যাকশন নেই। এখানে আমরা এই পূর্ণ সংখ্যার ডান দিক থেকে শুরু করব এবং এই ক্রমান্বয়ে এটার যে পজিশন সেটা বসিয়ে 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 যাব। এখানে দেখো, এখানে হচ্ছে এই 1টার পজিশন হচ্ছে 0, 0-র পজিশন হচ্ছে 1, আর এই যে 1 আছে
এই 1টার পজিশন হচ্ছে 2, অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে শুরু করব, বাম দিকে ডান থেকে বামে যাবে এবং সংখ্যাগুলো বসবে 0 1 2 এভাবে 0 থেকে শুরু হবে। এটার হচ্ছে পজিশন 0। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 1টা আছে এই 1টাকে 2 দ্বারা গুণ দিব এবং 2 এর উপরে পাওয়ার হিসেবে এটার যে পজিশন সেটা বসাবো 2.2 টু দি পাওয়ার 0 এভাবে, প্লাস এর পরের সংখ্যাটা কি 0 0 ইন্টু 2 অর্থাৎ বেস দিয়ে গুণ দিব এবং উপরে পাওয়ার হিসেবে পজিশনটাকে বসাবো। এরপরে প্লাস 1 1 ইন্টু 2 পজিশন হচ্ছে 2। আশা করি বুঝতে পেরেছো তোমরা আমরা কিভাবে করছি, অর্থাৎ যে সংখ্যাটা থাকবে সেটার সাথে বেস গুণ এবং বেজের উপরে আমরা সংখ্যাটার পজিশন অনুযায়ী পাওয়ারটাকে বসাবো। তো এটাকে যদি আমরা এখন বের করি, আমরা জানি কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে সেটার মান অলওয়েজ 1 হয়, তাহলে 1 ইন্টু 1 সমান 1 প্লাস এখানে আমরা যখনই 0 দেখবো সেটার পুরো মানটাই 0 হয়ে যাবে, কারণ 0কে যে কোনো কিছু দিয়ে গুণ করলে 0, এবং এই যে এখানে 2 স্কোয়ার সমান 4 4 ইন্টু 1 সমান 4, কাজে এটার 101কে যদি আমরা ডেসিমালে নিয়ে যাই অ্যান্সার হবে 5। এভাবে আমরা খুব সহজে অন্যান্য সংখ্যা পদ্ধতিগুলোকে ডেসিমালে নিয়ে যেতে পারি। এখন এখানে কথা আসে হচ্ছে যদি ফ্র্যাকশন থাকে তাহলে কি হবে, আমরা একটা ফ্র্যাকশনের উদাহরণ দেখি। ধরো 0.1101, এই ফ্র্যাকশনটাকে যদি আমরা বাইনারি থেকে দশমিকে নিয়ে বাইনারি থেকে ডেসিমালে নিয়ে যেতে চাই, তখন আমাদের যা করতে হবে সেটা হচ্ছে সেম প্রসেস, বাট এখানে পজিশনগুলো হবে নেগেটিভ, পজিশন নেগেটিভ। এবং আমরা যখন ফ্র্যাকশনের ডান থেকে বামে শুরু করেছিলাম ফ্র্যাকশনের পূর্ণ সংখ্যার অংশটা, তখন আমরা 0 থেকে শুরু করেছিলাম, কিন্তু এক্ষেত্রে আমাদের এই যে দশমিকের পরের সবচেয়ে ডানের যে সংখ্যাটা আছে সেটাকে আমাদের 1 হিসেবে চিন্তা করতে হবে এবং এটার পাওয়ার হবে -1, এর পরের সংখ্যাটা হবে -2, এটার পরে হবে -3, এরপর -4, এবং এভাবে আমরা গুণ করে যাব। এখন কিভাবে করব, এই -0.1টাকে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস এর পরের 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 0 2 টু দি পাওয়ার -3 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -4, এভাবে আমরা করে যাব। এবং এখানে আমরা অ্যান্সারগুলো লিখব 2 টু দি পাওয়ার -1 এটা 0.5 আসবে, প্লাস 1 ইন্টু 2 এটা 1 ডিভাইডেড বাই 2 0.25 প্লাস এটা 0 আসবে, আর এটা আসবে হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -4 0.0625। দেখো এখানে এটা যদি আমরা এখন যোগ করি একটা সংখ্যা পেয়ে যাব। এইভাবে খুব ইজিলি আমরা বাইনারি থেকে দশমিকে নিয়ে যেতে পারি। এখন এই প্রসেসটা আমাদের সবগুলা যে সংখ্যা পদ্ধতি আছে, অক্টাল থেকে ডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, এই সংখ্যা পদ্ধতিগুলোর জন্য সত্য। আমরা অক্টালের ক্ষেত্রে কি করব, অক্টালের ক্ষেত্রে আমরা যে সংখ্যাটা থাকবে, ধরো 65কে আমরা 10-এ নিয়ে যেতে চাচ্ছি, তাহলে এই 5কে আমরা গুণ করব 8 ইন্টু 1 দিয়ে 0 দিয়ে, যেহেতু দশমিকের পূর্বে সর্ব বামের সংখ্যাটাকে আমরা 0 হিসেবে কাউন্ট করব। এরপর প্লাস 6 ইন্টু 8 টু দি পাওয়ার 1, তাহলে এটা মান আসবে 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 5 প্লাস 6 ইন্টু 8 48, এটা অ্যান্সার আসবে 53। খুব সহজে যদি দশমিক থাকে তাহলে আমরা 65.25, তাহলে 2 এর সাথে আমরা কি যোগ করব, 2 ইন্টু 8 টু দি পাওয়ার -1 প্লাস 5 ইন্টু 8 টু দি পাওয়ার -2। এবার আমরা খুব সহজেই এই অক্টাল থেকে ডেসিমালে রূপান্তর করতে পারি। হেক্সাডেসিমালের ক্ষেত্রেও বিষয়টা একদমই সেম। হেক্সাডেসিমাল থেকে যখন আমরা ডেসিমালে নিয়ে যাব, তখন 16-এর পাওয়ার হিসেবে একটা ডিজিট থাকবে, ডিজিট ইন্টু 16-এর পাওয়ার যদি দশমিকের বাম পাশে হয় তাহলে সেটা পজিটিভ হবে,
আর যদি দশমিকের ডান পাশে হয় তাহলে নেগেটিভ পাওয়ার হিসেবে বসবে। পজিটিভের সময় আমাদের স্টার্ট হবে 0 থেকে, এদিকে আসতে থাকবো আমরা, আর নেগেটিভের সময় আমাদের স্টার্ট হবে -1 থেকে। আশা করি বুঝতে পেরেছো, এটা রূপান্তর খুবই ইজি। ঠিক আছে, এখন এটা আমাদের গ্রুপ 2 শেষ হলো, অর্থাৎ অন্যান্য সংখ্যা পদ্ধতিগুলো থেকে ডেসিমালে রূপান্তর। এখন আমরা যেটা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এখন তাইলে হচ্ছে আমরা বাইনারি থেকে অক্টালে কিভাবে নিয়ে যাই এবং বাইনারি থেকে হেক্সাডেসিমালে কিভাবে নিয়ে যাই সেটা শিখব। একটা সংখ্যা ধরো বাইনারিতে দেওয়া আছে 1110011, এই সংখ্যাটা বাইনারিতে দেওয়া আছে, এটাকে আমাকে অক্টালে নিয়ে যেতে হবে। কোনো সংখ্যাকে যদি বাইনারি থেকে অক্টালে নিয়ে যেতে হয় তখন আমাদের সংখ্যাগুলোকে এখানে যতগুলো ডিজিট থাকবে এই ডিজিটগুলোকে আমরা তিনটা আলাদা আলাদা ডিজিটে ভাগ করব। তিনটা, এটার একটা ছোট্ট বেসিক আছে যে কেন আমরা তিনটা আলাদা আলাদা ডিজিটে ভাগ করব। দেখো, আমরা বাইনারি থেকে অক্টালে নিয়ে যাচ্ছি, অক্টালের সর্বোচ্চ সংখ্যা কত? যে 7টা ইউনিক ডিজিট আছে এর মধ্যে সর্বোচ্চ হচ্ছে 7। এই 7কে যখন আমরা বাইনারিতে কনভার্ট করতে যাই, 7-এর এটা যেহেতু অক্টালের সর্বোচ্চ সংখ্যা, এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে যাই এটার মান আসে হচ্ছে 111। অর্থাৎ অক্টালের বেসের সর্বোচ্চ সংখ্যাকে যখন আমরা কনভার্ট করতে যাই সেটা সর্বোচ্চ 3টা বিটের মধ্যে আমরা করে ফেলতে পারি। অর্থাৎ এর যে ছোট সংখ্যাগুলো আছে এগুলোর জন্য নিশ্চয়ই এর চাইতে কম বিট লাগবে, 3 এর বেশি লাগবে না। সেজন্য আমরা যখন বাইনারিকে অক্টালে নিয়ে যাব তখন 3 বিট করে ভাগ করব। আমরা হেক্সাডেসিমালের সময় দেখব তখন আমরা এই সংখ্যাগুলোকে 4 বিট করে ভাগ করব, কেননা হেক্সাডেসিমালের যে সর্বোচ্চ সংখ্যা f বা 15, এটাকে আমরা যখন বাইনারিতে নিয়ে যাব তখন আমাদের এটার মান আসে হচ্ছে 4টা 1। অর্থাৎ হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যাকে যখন আমরা বাইনারিতে নিয়ে যাব এটার 4 বিট প্রয়োজন সর্বোচ্চ। এই কারণে আমরা তখন 4 দিয়ে ভাগ করি। যেহেতু এখানে 3টা ডিজিট লাগে সর্বোচ্চ, তাই আমরা 3টা করে অঙ্ককে আলাদা আলাদা করে ভাগ করব। 3টা অঙ্ককে আলাদা আলাদা যদি ভাগ করি আমরা, তাহলে আমরা এখানে পাচ্ছি এই পাশে 110 এবং 011 আলাদা আলাদা করে ভাগ করলাম। এখন আমাদের এই আলাদা করে যে ভাগ করা 2টা সেগমেন্ট, এগুলার ইন্ডিভিজুয়াল নাম্বার বের করলে আমরা হচ্ছে 8-এ রূপান্তরিত, এই যে অক্টাল রূপান্তর, এটা ইজিলি করে ফেলতে পারবো। আমরা দেখি A011। এর আগে আমাদের এইটা একটু জানা থাকা প্রয়োজন যে যখন বাইনারিতে আমরা যেহেতু বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তরিত জন্য আমাদের সর্বোচ্চ 4টা ডিজিট পর্যন্ত বাইনারি থেকে হেক্সাডেসিমালের নাম্বারগুলো মনে থাকা লাগবে। এটা যদি মনে রাখি আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। দেখো, এখানে যে সংখ্যাগুলো আসবে সেটা হচ্ছে এখানে কি থাকতে পারে আসলে 1 বা 0, যে কোনো ঘরে 1 বা 0, যেটা 0 মানে হচ্ছে আসলে কিছু নাই বা ভোল্টেজ আসে না, এরকম বাইনারির কাছে ডিভাইস এটা বুঝে। তো আমরা ধরে নিচ্ছি যে সবগুলো ইয়াতে 1 আছে। এখন আমাদের যেহেতু বাইনারি থেকে হেক্সাডেসিমাল বা বাইনারি থেকে অক্টালে রূপান্তরের জন্য সর্বোচ্চ 4টা ঘর লাগবে, 4টার বেশি লাগবে না। আমরা এই 4টা ঘরের যে ডেসিমালের মান সেটা মনে রাখবো কিভাবে? এটাকে যখন আমরা ডেসিমালের এটার ভ্যালু আসলে কত? এটার ভ্যালু হচ্ছে 1। এই অঙ্কটার ভ্যালু কত আসলে? এই পজিশনটার ভ্যালু হচ্ছে 2, এটার ভ্যালু হচ্ছে 4, আর এটার ভ্যালু হচ্ছে 8। এই 8421 এই রুলসটা আমরা মনে রাখবো, তাহলে আমরা খুব সহজে বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো। এই যে এই অঙ্কগুলো আছে এগুলোর পজিশনাল ভ্যালু হচ্ছে 1248 বা 8421। ডান পাশ থেকে যদি আসে 1248 আর বাম পাশ থেকে গেলে 8421, এভাবে আমরা মনে রাখবো। তাহলে আমরা দেখি এখন এখানে দেখি আমরা যে তাহলে এই 3টা সেগমেন্টের মান আসলে কত আসতেছে, এটা যোগ করে আমরা এখানে বসাবো। দেখো, আমরা বলেছিলাম সর্বোচ্চ ডানের যে অঙ্ক সেটার মান হচ্ছে 1 আর এরপরে হচ্ছে 2 এবং এরপরে হচ্ছে 4। আমরা 3টা নিয়ে কাজ করতেছি বাইনারি থেকে অক্টাল। তাহলে দেখো তো এখানে 4 এর যে ডিজিট, এটা কি অ্যাক্টিভ আছে?
অর্থাৎ এটা কি 1 আছে না 0, তাহলে 0-র সাথে আমি যা কিছুই গুণ করি না কেন সেটা আলটিমেটলি 0 হয়ে যাবে। তাহলে আমার অ্যাক্টিভ আছে হচ্ছে এখানে এই 1টা আর এই 1টা, তাহলে আমি এই দুইটা ঘরের যে মান সেটাকে কাউন্ট করব। 2 + 1 করলে এখানে এটার অ্যান্সার আসবে 3, অর্থাৎ এই ডিজিটটার ভ্যালু হচ্ছে 3। এখানে আসে এবার এখানে এই 0টা, এই যে 0টা এটার ভ্যালু হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, কিন্তু দেখো তো এখানে 1 কি অ্যাক্টিভ আছে না, তাহলে এটার এই 1টা আমরা কাউন্ট করব না, এখানে 4 আর 2 কাউন্ট করব। আমরা যদি 4 আর 2 যোগ করি তাহলে এটা হচ্ছে 6। তাহলে দেখো আমরা খুব সহজে তিনটা আলাদা করে সেগুলো ইন্ডিভিজুয়াল যে মান সেটা বের করলাম, আর ডেসিমালের যে মান সেটা বের করলাম। এখন বের করলেই আমাদের এটা অক্টালে রূপান্তরিত হয়ে যাবে, অর্থাৎ 1011 এটাকে যদি আমরা অক্টালে রূপান্তর করি এটা আসবে 63/8। আশা করি বোঝাতে পেরেছি। এখন এটা ফ্র্যাকশনের ক্ষেত্রেও সত্য, এটার পরে যদি একটা ফ্র্যাকশন থাকতো 0.110101, এখানে যদি ফ্র্যাকশন, এখানে এই পয়েন্টটা, এখানে একটা ফ্র্যাকশনটার ক্ষেত্রেও সেম। আমরা দশমিকের আগে হচ্ছে আমরা ডান থেকে বাম দিকে গ্রুপ করে আসব, কিন্তু দশমিকের পরে আমরা বাম থেকে ডানে, অর্থাৎ এই পাশ থেকে শুরু করে ডান পাশে গ্রুপ করে করে যাব। তাহলে এই পাশ থেকে যদি আমরা শুরু করি এই 3টা, এরপরে আসবে এই 3টা। দেখো এখানে আমরা 3টা ভাগ করার পরে এখানে কিন্তু একটা ডিজিট অবশিষ্ট আছে। এরকম যদি কোনো ডিজিট সেটা ফ্র্যাকশনে হোক বা ভগ্নাংশে, ফ্র্যাকশনে হোক বা পূর্ণ সংখ্যায় হোক, এরকম যদি কোনো ডিজিট এক্সট্রা থাকে, অর্থাৎ এখানে তো আমি আর 3টা গ্রুপ করতে পারছি না, তখন আমাদের এখানে আমরা 0 অ্যাড করতে পারি বা কিছু অ্যাড না করলেও চলে, জাস্ট বোঝার সুবিধার্থে আমি এখানে 2টা 0 অ্যাড করে এটাকে 3টার একটা গ্রুপ করলাম। তুমি দেখো ফ্র্যাকশনের পরে যখন আমরা কোনো 0 অ্যাড করব সেটার কোনো ভ্যালু ক্রিয়েট করে না, সেই জন্য আমরা ফ্র্যাকশনে অলওয়েজ এভাবে মনে রাখবো বাম থেকে ডানে গেলে যেহেতু কোনো শূন্য অ্যাড করলে কোনো ভ্যালু ক্রিয়েট করে না, তাই এটা বাম থেকে ডানে হবে। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাম পাশে যত শূন্য বসাই না কেন, এখানে যদি আমরা যত শূন্য বসাই না কেন, এখানে আমরা 100টা শূন্য বসালেও এটার কোনো ভ্যালু ক্রিয়েট করবে না। তাই যখন আমরা ডান থেকে বাম দিকে করে আসব, ডান থেকে বামে গ্রুপ করতে করতে আসবো, ধরো এখানে একটা মাত্র ডিজিট আছে 1, তখন আমরা এখানে 2টা 0 অ্যাড করে নিব এটাকে 3টার গ্রুপ বানানোর জন্য। 2টা 0 অ্যাড করলে তো আলটিমেটলি এটার কোনো ভ্যালু ক্রিয়েট করে না। তো এটার মাধ্যমে আমরা মনে রাখতে পারি আসলে যে অনেক সময় আমরা ভুলে যাই যে ফ্র্যাকশনের এই পাশ থেকে শুরু করবো না ওই পাশ থেকে, তো এই বেসিকটা মনে রাখলে আমরা ইজিলি এটা করতে পারবো। তো আমরা যদি দেখি এখন এখানে আমরা অঙ্কটা নিলাম, তাহলে এখানে সেম রুল অ্যাপ্লাই হবে যে 8421 রুলসটা। তাহলে এটার ভ্যালু হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4। 1 এখানে অ্যাক্টিভ নাই তাহলে এটা আসবে না, 4 আর 2 হচ্ছে 6। এটার ভ্যালু হচ্ছে 1 2 4, এখানে 1 আসবে না, এটার ভ্যালু 6। এখানে শুধু 4 আছে, 1 আর 2 ঘরগুলো অ্যাক্টিভ নাই, 0 0 আছে অর্থাৎ অ্যাক্টিভ নাই, তাহলে এখানে এটার মান আসবে শুধু 4। তাহলে এই যে সংখ্যা লিখলাম আমরা 1101 পয়েন্ট, এই সংখ্যাটার অক্টালের মান হচ্ছে 0.664/10। এবার আমরা বাইনারি থেকে অক্টালে 3টা ডিজিটের সেগমেন্ট করার মাধ্যমে খুব সহজে করতে পারি। এখন এটা যদি আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল করি তখন আমাদের 4টা ডিজিটে ভাগ করা লাগবে। ধরো আমরা বাইনারি একটা সংখ্যা লিখলাম, ওয়ান 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 00110111। এভাবে 4টা একটা বাইনারি সংখ্যা লিখলাম, এটাকে আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাবো। আমরা একসাথে ফ্র্যাকশনটাও করে ফেলি, তাহলে হচ্ছে সুবিধা হবে 11101101। ফ্র্যাকশনটাও করে ফেলি, তাহলে আমাদের ফ্র্যাকশনের আগে ডান পাশ থেকে শুরু করতে হবে 4টা করে। এটাকে যদি আমরা 4টা করে গ্রুপ করি তাহলে দেখো কি আসতেছে, এই 4টা হবে একটা গ্রুপ, এই 4টা হবে একটা গ্রুপ, এখানে 3টা আছে। আমরা আগেই বলছিলাম যে দশমিকের বাম পাশে আমরা যত শূন্য বসাই না কেন এটার কোনো ভ্যালু ক্রিয়েট করি, তাহলে আমরা এখানে একটা 0 অ্যাড করে এটা 4টাকে একটা গ্রুপ করতে পারি, বা অ্যাড না করলে হবে, জাস্ট বোঝার সুবিধার্থে আমরা অ্যাড করলাম। পরে ফ্র্যাকশন যদি আমরা দেখি তাহলে ফ্র্যাকশনে এই পাশ থেকে শুরু করব, এ পাশ থেকে এ পাশে, আর দশমিকের আগে হচ্ছে এ পাশ থেকে এ পাশে যাবে। তাহলে আমরা এখানে 4টা করে অঙ্ক ভাগ করি। এখন আমরা এগুলোর ভ্যালুটা বসাবো। ভ্যালু বসানোর সময় আমরা কোন রুলসটা মনে রাখবো, 8421, অর্থাৎ এই পাশে যেটা থাকবে সেটা 1, এর পাশে 2 4 8, 8421। তাহলে আমরা এখানে দেখি এটা 1 2 4, এখানে 8 কি অ্যাক্টিভ আছে না, 8 অ্যাক্টিভ নেই, তাহলে এটা কাউন্ট করবো না। 1 2 3 3 4 + 4 = এটা মান আসবে 7। এখানে দেখি এখানে এই দুইটা অ্যাক্টিভ নাই, তাহলে এই দুইটা কাউন্ট হবে না, 1 আর 2 3। এখানে দেখি আমরা এখানে 3টা অ্যাক্টিভ আছে, এটা 1
এটা 2, এটা 4, 4 আর 2 6, 6 বার 1 7। ঠিক আছে, ধরো আমরা এখানে একটা জিনিস বোঝানোর সুবিধার্থে আমরা এটাকে একটু ইয়া করি। আমরা এখানে এটাকে আমরা 1 0 না দিয়ে 1 দিই, তাহলে আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে এটাকে এখন যদি আমরা কাউন্ট করি তাহলে কথা আসে 1 2 3, 3 + 4 = 7 আর 8 = 15। তো আমরা হেক্সাডেসিমালে কি 15 লিখতে পারবো না, 15 এর জায়গায় আমাদের কি লিখতে হবে f। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা ফ্র্যাকশনের উপাশেরটা দেখি তাহলে এখানে হচ্ছে এটা 1 2 4 8, আমাদের এখানে 8 অ্যাক্টিভ নাই, তাহলে এটা 1 2 4 1 2 4 4 2 না দুঃখিত, এখানে এটা হবে এটা 0 8 4 2 1। এখন যদি আমরা দেখি তাহলে হচ্ছে এই সংখ্যাটার মান আসলে কত আসতেছে। আমাদের এখানে এই 0টা অ্যাক্টিভ নাই, আমাদের হচ্ছে এই 0টা অ্যাক্টিভ নাই, তাহলে এখানে যে ইয়াটা আছে একটু সমস্যা করতেছে। এটা এই 0টা অ্যাক্টিভ নাই, তাহলে এটার জন্য অ্যালোকেটেড যে সংখ্যাটা আমাদের সেটা আমরা নিব না। এটার জন্য অ্যালোকেটেড হচ্ছে 1, এটার জন্য 2, এটার জন্য 4, এটার জন্য 8। আর এই 8 আর আমরা যদি তিনটা সংখ্যা যোগ করি তাহলে 8 4 12, 12 2 14, তাহলে এটার মান আসবে 14। 14 তো আমরা বসাতে পারবো না, তাহলে বসাবো ই। তাহলে এই সংখ্যাটা যেটা আছে এখানে এটার মান আসে হচ্ছে আমাদের 8 4 12, 12 আর এইটা হচ্ছে 1 13, 13 হচ্ছে আমাদের কি বসবে ডি। তাই আমরা ইজিলি রূপান্তর করে ফেললাম যে এই সংখ্যা বাইনারি সংখ্যাটাকে যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি তাহলে কি আসে F37.ED। আশা করি তোমরা এই রূপান্তর পদ্ধতিটা বুঝতে পেরেছো। আমরা খুব ইজিলি যে রূপান্তর পদ্ধতিগুলো আছে সেগুলো আমরা প্রায় শেষের দিকে দেখে ফেললাম খুব ইজিলি যে কিভাবে এগুলো থেকে রূপান্তর করে। তো আমাদের সাদিদ আমাদের হাতে সময় কেমন আছে? আর আমাদের আর কি ক্লাস 1 ঘন্টা 40 কত মিনিট আছে আর কিছু? হ্যাঁ, 1 ঘন্টা 4 মিনিট হয়েছে। 1 ঘন্টা 4 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটা এই কনভার্সন পদ্ধতির লাস্ট যে ইয়াটা কনভার্সনটা আমরা দেখব, সেটা হচ্ছে আমরা বাইনারি থেকে ডেসিমাল এবং বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল এই জিনিসগুলো দেখে ফেললাম। আমরা এখন অক্টাল থেকে হেক্সাডেসিমাল পদ্ধতিটা শিখব। যেহেতু অক্টাল থেকে হেক্সাডেসিমাল পদ্ধতিতে সরাসরি যাওয়ার কোনো ওয়ে নাই আসলে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, তখন আমরা এক্ষেত্রে আমরা করব কি, আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার ক্ষেত্রে বাইনারিটাকে ব্রিজ হিসেবে ব্যবহার করব। আমরা দেখেছিলাম যে আমরা যখন বাইনারি থেকে অক্টালে নিয়ে গেছিলাম আমরা হচ্ছে 3টা করে সেগমেন্টে ভাগ করছিলাম, এবং বাইনারি থেকে যখন আমরা হেক্সাডেসিমালে নিয়ে গেছিলাম তখন আমরা 4টা করে ডিজিটে ভাগ করছিলাম। এইটাকে ব্রিজ হিসেবে ব্যবহার করে আমরা খুব সহজেই অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিয়ে যেতে পারি। অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিয়ে যাওয়ার জন্য দেখি এখানে কিছু আছে না, এখানে কিছু নাই। অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিয়ে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, ধরো আমি বললাম যে এখানে অক্টাল 65, এটাকে আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাব। 65টাকে প্রথমে আমাদের বাইনারিতে নিয়ে যেতে হবে। এখন বাইনারিতে নিয়ে যাওয়ার জন্য খুবই ইজি। আমরা যখন বাইনারি থেকে অক্টালে আসলাম তখন 3টা করে আলাদা করে ভাগ করছিলাম। এখন আমরা অক্টাল থেকে বাইনারিতে যাব, তাহলে এই সংখ্যাটার জন্য ডেজিগনেটেড যে 3টা ডিজিটের মাধ্যমে আমি এটা প্রকাশ করি সেটা এখানে লিখব, এবং এই সংখ্যাটার জন্য এখানে লিখব। তো আমরা দেখি 5কে আসলে আমরা বাইনারিতে কীভাবে প্রকাশ করি। 5-এর বাইনারি হচ্ছে 101। আমরা 8421 রুলস ফলো করতে পারি যে এটার মান হচ্ছে 1,
এটার মান হচ্ছে 2, এটা হচ্ছে 4, 2 এখানে অ্যাক্টিভ নাই, তাহলে 4 + 1 = এটা হবে 5, তাহলে 5 এর বাইনারি হচ্ছে 1 0 1, আর 6 এর বাইনারি হচ্ছে আমরা 8421 রুলস ফলো করে যদি বাইনারি বের করতে চাই তাহলে 4 আর 2 অ্যাক্টিভ থাকবে 1 1 0, এখানে এটা 4 এটা 2 আর 1 অ্যাক্টিভ নাই, তাহলে 4 আর 2 6, এটার বাইনারি হচ্ছে 1 1 0, এখানে আমরা বের করলাম। এখন এই 65টাকে যদি আমরা এখন বাইনারিতে নিয়ে আসলাম, এই বাইনারিটাকে আমরা আবার হেক্সাডেসিমালে নিয়ে যাব, তাহলে আমাদের এই যে 65 8 এর বেস এটা 16-এ চলে যাবে, ঠিক আছে। এখন এটাকে আমরা কিভাবে করব আসলে দেখো, আমরা যখন বাইনারি থেকে অক্টালে নিয়ে গেছিলাম তখন হচ্ছে আমরা 3টা করে ডিজিট কাউন্ট করছিলাম, আবার বাইনারি থেকে যখন আমরা হেক্সাডেসিমাল নিয়ে গেছি তখন 4টা করে ডিজিটকে কাউন্ট করছিলাম। আমরা এই ক্ষেত্রে আমরা যেহেতু অক্টাল থেকে বাইনারি হেক্সাডেসিমালে নিয়ে যাচ্ছি তখন আমরা বাইনারিতে নেওয়ার পর 4টা করে ডিজিট আলাদা করব। দেখো এখানে আমরা বাইনারিতে নিয়ে গেলাম, এখন ডান পাশ থেকে আমরা 4টা করে ডিজিট আলাদা করব। দেখো 4টা, এখানে 2টা থাকে, তাহলে 2টা 0 অ্যাড করে নিলাম, যেহেতু বাম পাশে ফ্র্যাকশনের দশমিকের বাম পাশে কোনো একদম সর্বশেষে কোনো শূন্য অ্যাড করলে সেটা ভ্যালু ক্রিয়েট করে না। আমরা 4টা করে ভাগ করলাম, এখন এই 4টার মান বসালেই আমরা এটাকে হচ্ছে ইয়াতে পেয়ে যাব, হেক্সাডেসিমালে পেয়ে যাব। তো আমরা 4টার মান বসাই, এটার মান কত, এটা হচ্ছে এখানে 1 2 অ্যাক্টিভ নাই, আর এখানে 4 অ্যাক্টিভ আছে, 4 + 1 = 5, আর এখানে হচ্ছে 1 অ্যাক্টিভ আছে 2 অ্যাক্টিভ আছে, 2 + 1 = 3। তাহলে এই যে আমরা 65কে খুব সহজে হেক্সাডেসিমালে নিয়ে গেলাম, সেটা আসতেছে হচ্ছে আমাদের 35 বেস 16। আশা করি এইভাবে খুব সহজে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিয়ে যেতে পারি। কি তখন আমাদের বাইনারিকে ব্রিজ হিসেবে ব্যবহার করতে হবে। একই পদ্ধতি আমাদের ফ্র্যাকশনের জন্য সত্য। ধরো ফ্র্যাকশনের পরে আমরা একটা অক্টাল সংখ্যাকে সাপোজ একটা অক্টাল সংখ্যা ধরো 2 5 4, এটাকে আমরা বাইনারিতে নিয়ে যাই। প্রথমে 4 এর জন্য আমাদের আসবে হচ্ছে, যেহেতু 3 বিটে প্রকাশ করতে হবে, 3 বিটে 4 এর আমরা 8421 রুল শিখছিলাম, 8421, তাহলে আমাদের এখানে 4 লাগবে, তাহলে 4 এ আমরা জাস্ট 1 বসাবো আর বাকিগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দিব, তাহলে আমাদের 10100 এটার। 5 এর জন্য আমাদের হবে 5, তাহলে 4 + 1 5, তাহলে আর বাকিগুলোকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিব 101, তাহলে আমাদের 3টা লাগবে, এটা বাদ যাবে 101, এটা হবে 101। 2 এর জন্য কি আসবে 010, ঠিক আছে। এখন আমরা এটাকে অক্টাল থেকে এটা 0.254 অক্টাল থেকে নিয়ে আসলাম কোথায়, বাইনারিতে। এখন বাইনারিটাকে আমরা ইজিলি হেক্সাডেসিমালে নিয়ে যেতে পারি। তখন আমাদের যেহেতু ফ্র্যাকশনের পরে আমাদের এই সাইড থেকে, অর্থাৎ ফ্র্যাকশনের একদম ইমিডিয়েট পরের সংখ্যাটা থেকে আমাদের গ্রুপিং স্টার্ট করতে হবে। এখানে যদি আমরা গ্রুপ করা শুরু করি, 4টা করে গ্রুপ করবো, যেহেতু হেক্সাডেসিমালে নিয়ে যাচ্ছি। 4টা করে গ্রুপ করলে এই গ্রুপটার মান আসে হচ্ছে, যেহেতু 8421, তাহলে এখানে 1 হচ্ছে ডিঅ্যাক্টিভেট, 8 আর 1 এটা হচ্ছে 9, 8 আর 2 এটা হচ্ছে 10 আসে। 10 তো আমাদের হেক্সাডেসিমালে লেখা যায় না, তাহলে আমরা এটা লিখবো BA, 10 এর মান হচ্ছে A। আর এটার যেটা মান আসে সেটা হচ্ছে 8421, 2 + 1 8421, তাহলে এখানে হচ্ছে 8 আর 2 এটা হচ্ছে 10 এর মান আসবে হচ্ছে আমাদের A। তাহলে আমরা 0.254কে হেক্সাডেসিমালে নিয়ে যেতে চাই, তাহলে এটা আসবে 254 = A বেস 16। আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজেই। কাজে আমরা শিখে ফেললাম যে কিভাবে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে বাইনারিকে ব্রিজ হিসেবে ব্যবহার করে খুব ইজিলি কনভার্ট করতে পারি। এরই মধ্য দিয়ে আমাদের যে সংখ্যা পদ্ধতির কনভার্সন এটা শেষ হলো। আসলে এটা একটু ইয়াগুলো হচ্ছে মনে রাখা একটু টাফ, যে কোনটা কোন সময় ব্যবহার করাবাম, কিন্তু আমরা যে গ্রুপ সিস্টেমটা পড়লাম, ডেসিমাল থেকে করার সময় ভাগে করব, তারপরে অন্যান্যগুলো থেকে যখন আমরা ডেসিমালে আসবো তখন হচ্ছে বেস দিয়ে গুণ করে উপর পাওয়ার হিসেবে যে পজিশন সেটাকে বসাবো। আর হেক্সাডেসিমাল বাইনারি থেকে রূপান্তর করার সময়, বাইনারি থেকে অক্টাল রূপান্তর করার সময় 3 ডিজিট করে আলাদা করব, বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার সময় 4 ডিজিট করে আলাদা করবো, এবং অক্টাল থেকে যখন আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে যাব তখন আমরা 3টা ডিজিটে ভাগ করে পরে হেক্সাডেসিমালে রূপান্তরের সময় 4টা ডিজিটে ভাগ করব। এর মাধ্যমে আমাদের যে কনভার্সনের পার্টটা এটা আসলে শেষ হয়। এখন আমরা এর পরের যে
ইম্পর্টেন্ট টপিক, সেটাতে চলে যাব। আচ্ছা, বাইনারি যোগ বিয়োগ এটা হচ্ছে আমাদের এমসিকিউতে হয়তো আসতে পারে, কিন্তু বাইনারি যোগ বিয়োগের ক্ষেত্রে যে এই পার্ট থেকে যে সবচেয়ে যে জিনিসটা বেশি আসে সেটা আমরা একটু পরে পড়বো, সেটা হচ্ছে 2 এর পরিপূরক। এই কোয়েশ্চেনটা খুবই বেশি আসে এবং অনেক ইম্পর্টেন্ট। কাজে এটাতে আমাদের জাস্ট এগুলো জানলেই হবে যে বাইনারি যোগটা আসলে কিভাবে হয়। আমরা যখন বাইনারিতে দুটো সংখ্যা 0 আর 1ই তো থাকে, বাইনারিতে 0 আর 0 0 যোগ করলে 1, 0 + 1 1, 1 + 0 0। আর এখানে মেইন ইয়াটা আসে সেটা হচ্ছে 1 আর 1 যখন আমরা যোগ করব বাইনারিতে, তখন আমরা 1 আর 1 যদি যোগ করি, 1 আর 1 কি হয়, ডেসিমালে যদি আমরা যোগ করি তাহলে 2, কিন্তু 2 এর বাইনারি কত, 10। এখানেই মূলত এইটা যে 1 আর 1 আমরা যখন বাইনারিতে যোগ করব তখন অ্যান্সার আসবে 10। এই 10 এর এখানে যে 0 এটাকে বলে সাম, আর ওই যে 1টা আছে এটাকে বলে ক্যারি। এবং 1 আর 1 যখন আমরা যোগ করব তখন সাম হিসেবে 0 বসবে আর ক্যারি হিসেবে আমাদের হাতে 1 থাকবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি। আর এখানে এগুলোই বলে। আর বাইনারি বিয়োগের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে এটা বোঝাই যায় 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। বিপত্তি বাধে হচ্ছে যখন আমরা 0 থেকে 1কে বিয়োগ করতে চাই। যখন বাইনারিতে আমরা 0 থেকে 1কে বিয়োগ করতে চাইবো তখন আমাদের এখানে 0 থেকে 1কে যখন আমরা বিয়োগ করতে চাইবো অ্যান্সার হিসেবে এখানে বসবে 0, কিন্তু আমাদের হাতে একটা আমরা যে আগের সব ডিজিটটা থেকে বড় করব সেই বড় আমাদের 1 থাকবে। বা এটাকে এভাবে চিন্তা করি যে এখানে ক্যারি হিসেবে এখানে একটা 1 বসবে, এই যে নিচের যে ডিজিটটা থাকবে সেটার সাথে একটা 1 যুক্ত হবে। আমরা যখন পরে বিষয়টা দেখব ম্যাথের মাধ্যমে তখন আশা করি ক্লিয়ার হয়ে যাবে আরও বিষয়টা। আমরা এখানে জাস্ট যে সিম্পল ইকুয়েশনগুলো আছে এগুলো দেখলাম। এখান থেকে অনেক সময় এমসিকিউ আসে যে এই সরাসরি এগুলোই দিয়ে দেয়, এবং কোনটা হয় তখন আমাদের যেহেতু সংখ্যা পদ্ধতি বাইনারিতে 0 আর 1 ছাড়া কিছু থাকে না, আমার অনেক সময় কনফিউশন হয়ে যায়। এগুলো একটু দেখে রাখলে আশা করি যে এমসিকিউগুলোতে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে এখানে 2টা কথা লেখা আছে। চিহ্ন বিট যদি 0 হয় তাহলে সংখ্যাটা ধনাত্মক, চিহ্ন 1 হলে সংখ্যাটা ঋণাত্মক। চিহ্ন বিটের ক্ষেত্রে আর যে জিনিসটা মনে রাখা দরকার সেটা হচ্ছে আমরা যখন চিহ্ন বিট নিয়ে কাজ করব তখন হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে আমরা 8টা সংখ্যায়, ধরো আমাদের একটা সংখ্যা দেওয়া আছে 1101, এখানে বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে 4 ডিজিটের, এই সংখ্যাটাকে আমরা 8 ডিজিটে নিয়ে যাব। 8 ডিজিটে নেওয়ার জন্য আমরা বাম পাশে 0 অ্যাড করলে তো কোনো ভ্যালু ক্রিয়েট করবে না, তাই বাম পাশে 4টা 0 অ্যাড করে দিব। এটাকে আমরা 8 বিটে নিয়ে গেলাম। দেখো এখানে সর্ববামের যে বিটটা আছে এটাকে বলে হচ্ছে সাইন বিট। এই সাইন বিটটা যদি 0 হয় তাহলে এটা হচ্ছে পজিটিভ, আর সাইন বিটটা যদি 1 হয় তাহলে এটা হচ্ছে নেগেটিভ। আশা করি এই যে চিহ্নযুক্ত সংখ্যার যে বিষয়টা সেটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের যেই জিনিসটা আসে সেটা হচ্ছে এখন আমাদের সবচাইতে যে জিনিসটা পরীক্ষায় সবচাইতে বেশি আসে 2 এর পরিপূরক। এই টপিকটা মোস্ট প্রবাবলি আমাদের আজকের এই যে লেকচারের সবচেয়ে শেষ টপিক এবং খুবই ইম্পর্ট্যান্ট। এইটা আমার মোস্ট অফ দ্য কেসেসে আমরা যখন সিকিউগুলো দেখি এখান থেকে কোয়েশ্চেন এসে থাকে স্বাভাবিক। তো আমরা আজকে এটা দেখব, খুবই ইজি একটা মেথড। আচ্ছা, বাইনারি আসলে 2 এর পরিপূরক আমরা কেন করি এটা ছোট্ট একটা বেসিক যদি আমরা বলতে চাই তাহলে এমন যে আমরা যদি যে বাইনারি যোগ বিয়োগের সূত্রগুলো দেখলাম 1 + 0 = 1, 1 - 0 = 1, এগুলো দেখলাম। এগুলোর মাধ্যমে যদি আমরা ডিভাইসে ম্যাথ করতে যাই তাহলে এই যে যোগের জন্য আলাদা একটা ফাংশন দেওয়া, বিয়োগের জন্য আলাদা একটা ফাংশন দেওয়া, এরা বিষয়টা অনেক কমপ্লেক্স হয়ে যায়। এই জন্য 2 এর পরিপূরক হচ্ছে এমন একটা ওয়ে যেটাতে আমরা যোগের মাধ্যমে বিয়োগের কাজ করতে পারি। 2 এর পরিপূরক আমরা যখন করবো তখন দেখবো যে 2 এর পরিপূরক করলে একটা সংখ্যা নেগেটিভ হয়ে যায়। কাজে যোগের মাধ্যমে আমরা বিয়োগের কাজ করতে পারতেছি, আমাদের যে ডিভাইসকে আমরা সিম্পলি ডিরেকশন দিতে পারতেছি এবং খুব ইজিলি কাজ করতে পারে। তো এই জন্য 2 এর পরিপূরকটা ইম্পর্টেন্ট। তো 2 এর পরিপূরক বের করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে প্রদত্ত সংখ্যার বাইনারি, অবশ্যই বাইনারি বের করে নিতে হবে।
বাইনারিতেই আমরা 2 এর পরিপূরকটা করব। এটার বাইনারি বের করে নিতে হবে। এরপরে আমাদের 2 এর পরিপূরক করার জন্য আগে যে বাইনারি সংখ্যাটা আমরা বের করব সেটাকে 1 এর পরিপূরক ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট কীভাবে করে, ধরো একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে 0 1 0 1 1 0, এটা দেওয়া আছে। এখন ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই সংখ্যাটাকে 8 বিটে নিয়ে যাওয়া। যেহেতু আমরা 2 এর পরিপূরক বের করব, অবশ্যই 8 বিট রেজিস্টারে নিয়ে যেতে হবে। 8 বিট রেজিস্টার এখানে কয়টা আছে, 2 4 5, তাহলে আমরা শুরুতে 3টা শূন্য বসিয়ে এটাকে 8 বিট রেজিস্টারে নিয়ে যাব। 2 4 5 1 0 1 1 0, এটাকে 8 বিট রেজিস্টারে আমরা নিয়ে গেলাম। এখন দেখো, এটাকে যদি আমরা 2 এর পরিপূরক করতে চাই, প্রথমে বাইনারিতে বের করে 8 বিট রেজিস্টার নিয়ে গেলাম, এরপরে 1 এর পরিপূরক, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোর প্রত্যেকটা ডিজিটকে আলাদাভাবে 0 থাকলে 1 1 থাকলে 0, অর্থাৎ এটাকে ইনভার্স করে দিতে হবে। 0 থাকলে 1 1 থাকলে 0, এটাকে যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি, ওয়ান্স কমপ্লিমেন্ট যদি করি আমরা এখানে, তাহলে এই 3টা 0কে 1 1 1 1 থাকলে 0 0 থাকলে 1 1 থাকলে 0 1, এটাকে আমরা এখন ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম। এরপরে থার্ড যে স্টেপ সেটা হচ্ছে 2 এর পরিপূরক করার জন্য আমাদের এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা করলাম এটার সাথে 1 যোগ করতে হবে। এখানের সাথে যদি 1 যোগ করি আমরা, তাহলে আমাদের যে 2 এর পরিপূরক সেটা বের হয়ে যাবে। যদি এখানের সাথে আমরা 1 যোগ করি, এটা 1 যোগ করবো হচ্ছে আমরা ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে, এটার সাথে না, আমরা এই সংখ্যাটার সাথে 1 যোগ করব। তাহলে আমরা দেখি, আমরা এর আগে দেখছিলাম যে বাইনারি যোগের সময় 1 + 1 = 10, 10 এর 0 আর আমাদের ক্যারি থাকবে 1 ক্যারি 1টা এখানে যোগ হবে, 1 আর 0 হচ্ছে 1, এখানে 0, এটা 1 0 1 1 1। দেখো এখানে আমাদের এই যে 2 এর পরিপূরক বের হলো, আমরা একটা বাইনারি সংখ্যা লিখেছিলাম 1 0 1 1 0, এই সংখ্যাটাকে আমরা বাইনারি 8 বিট রেজিস্টার নিয়ে গেছি প্রথম স্টেপ হিসেবে। দ্বিতীয় স্টেপে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করেছি, এবং তৃতীয় স্টেপে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করার মাধ্যমে আমরা 2's কমপ্লিমেন্ট এখানে বের করেছি, 2 এর পরিপূরক বের করেছি। 2 এর পরিপূরক বের করার পরে দেখো এখানে সবচেয়ে বামের যে ডিজিটটা আছে এটা হচ্ছে 1, অর্থাৎ আমরা দেখো সাইন বিট পড়ার সময় আমরা দেখেছিলাম যে সর্ববামের সংখ্যাটা যদি 1 থাকে তাহলে এই সংখ্যাটা নেগেটিভ। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমরা 2's কমপ্লিমেন্ট করার পর এই যে সংখ্যাটা, এটার 8 বিট, এটাকে প্রথমে 8 বিট রেজিস্টার করে এবং 2's কমপ্লিমেন্ট করে আমরা যে সংখ্যাটা পেলাম এটা আসলে একটা নেগেটিভ সংখ্যা। অর্থাৎ 2 এর পরিপূরকের মেইন যে কাজ সেটা হচ্ছে একটা সংখ্যাকে নেগেটিভ সংখ্যা বের করা। এখন এই সংখ্যাটা তো আমরা পজিটিভ সংখ্যা দিয়েছিলাম, যেহেতু এটা সাইন বিট 0, এখানে যদি আমরা কোনো নেগেটিভ সংখ্যা দিই তাহলে সেটা আবার নেগেটিভ হয়ে আলটিমেটলি সংখ্যাটা পজিটিভ হয়ে যাবে। যেমন এখন এই যে আমরা একটা সংখ্যা বের করলাম 2's কমপ্লিমেন্ট করে, এই 2's কমপ্লিমেন্টকে যদি আমরা আবার 2's কমপ্লিমেন্টের যে প্রসিজিওর সেটার ভিতরে নিই, এটাকে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করা, অর্থাৎ 1গুলোকে 0 করে দেওয়া, প্লাস আবার 1 করা, এটা করলে এটা আবার পজিটিভ হয়ে যাবে। এটা কেন ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষায় আমাদেরকে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে 2টা সংখ্যা দেওয়া থাকে ডেসিমালে, সেগুলোকে আমাদের প্রশ্নটা এমন আসে যে যোগের মাধ্যমে বিয়োগফল বের করো, যোগের মাধ্যমে পার্থক্য বের করো। এখানে যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেটা হচ্ছে আসলে বাইনারি নিয়ে, 2's কমপ্লিমেন্ট নিয়ে। আমাদের যখন বলবে যোগের মাধ্যমে পার্থক্য বের করো, যোগের মাধ্যমে বিয়োগফল বের করো, এ জাতীয় যে কোনো কথা থাকলে সেটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট করার জন্য। 2's কমপ্লিমেন্ট করার কারণে আমাদের একটা সংখ্যা নেগেটিভ হয়ে গেছে, এখন এই নেগেটিভ সংখ্যা যখন আমরা কোনো পজিটিভ সংখ্যার সাথে যোগ করবো সেটা আলটিমেটলি বিয়োগফলই বের হবে। ঠিক আছে, তো আমরা দেখি এরপরে আমাদের একটা হয়তো উদাহরণ দেওয়া আছে। আশা করি এই 2 এর পরিপূরকের নিয়মটা সবাই বুঝতে পারে, সেটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় সময় এটা এসে থাকে। দেখো 2 এর পরিপূরকের মাধ্যমে আমাদের এখানে 25 বেস 10 25 বেস 10 এটাকে 50 বেস 10, এই 2টা পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগ দাও। এইভাবে সরাসরি পরীক্ষার ক্ষেত্রে বলা থাকে না, বলা থাকে হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য বের করো, এরকম বলা থাকে। তো আমরা যদি 25 10 এই সংখ্যাটাকে 50 10 সংখ্যাটির 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগ করতে চাই, তাহলে আমাদের প্রথমে এই যে আমরা বিয়োগ করব কোনটা, 50 সংখ্যাটাকে
বিয়োগ করার জন্য আমরা কি পদ্ধতি ব্যবহার করব? 2 এর পরিপূরক অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগ করব। তাহলে এটা আসবে হচ্ছে 25, আমরা বিয়োগ করব 50, কিন্তু এটা করলে সরাসরি বিয়োগ পদ্ধতি হয়ে যায়, তাই আমরা যোগের পদ্ধতি করলে 25 প্লাস -50, অর্থাৎ আমরা যে 50 সংখ্যাটা আছে এটাকেই নেগেটিভ করে দিব, তাহলে আলটিমেটলি আমরা বিয়োগফলটা বের করতে পারবো। কাজে দেখো, নেগেটিভ করার জন্য আমাদের কী করতে হবে? 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করতে হবে। 2 এর পরিপূরক পদ্ধতির জন্য আমরা প্রথমে 50-র যে বাইনারি মানটা বের করলাম। বাইনারি মান হচ্ছে এটা, এবং এটাকে হচ্ছে 8 বিট রেজিস্টারে আমরা নিয়ে গেলাম, বাম পাশে 2টা শূন্য ব্যবহার করে। 8 বিট রেজিস্টারে নেওয়ার পরে আমরা এটাকে আমাদের ফার্স্ট ধাপ, এটা হচ্ছে স্টেপ 1 করে ফেললাম আমরা। এখন স্টেপ 2তে হচ্ছে আমরা 1 এর পরিপূরক অর্থাৎ 0গুলোকে 1 এবং 1গুলোকে 0-তে রূপান্তর করে দিব। এখানে দেখো আমরা 0গুলোকে 1 এবং 1গুলোকে 0-তে রূপান্তর করে দিচ্ছি, এটা আমাদের স্টেপ 2। এখন স্টেপ 3তে আমরা 2 এর পরিপূরক বের করার জন্য 1 যোগ করব। এই সংখ্যাটা, যে সংখ্যাটা আমরা 1 এর পরিপূরক করে বের করলাম, এটার সাথে আমরা 1 যোগ করব। যদি আমরা 1 যোগ করি তাহলে 2 এর পরিপূরক হিসেবে আমরা পাচ্ছি এই সংখ্যাটা। এখন দেখো, এখানে যে সাইন বিটটা আছে এটা হচ্ছে 1, কাজে এই সংখ্যাটা হচ্ছে নেগেটিভ। দেখো, আমাদের কাঙ্ক্ষিত যে -50 সেটা আমরা কিন্তু এখানে পেয়ে গেছি, -50। এখন আমরা যদি 25-এর যে ডেসিমাল সেটাকে 8 বিট রেজিস্টারে নিয়ে গিয়ে -50-র যে ডেসিমালটা বাইনারিটা আমরা পেলাম এখানে, সেটা যোগ করে দিলে, অর্থাৎ সাধারণ যোগের নিয়মে যোগ করলেই আমরা কিন্তু এটার পার্থক্যটা পেয়ে যাব। কেন? কারণ এটা তো একটা নেগেটিভ সংখ্যা। নেগেটিভ সংখ্যাকে যখন আমরা পজিটিভ সংখ্যার সাথে যোগ করবো, আলটিমেটলি আমরা কিন্তু পার্থক্যটাই পাবো। কাজে আমরা যদি যোগ করি তাহলে 1 0 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 10, অর্থাৎ সাম 0 হাতে ক্যারি 1, আর ক্যারি 1 আর এই 1 যোগ করলে হচ্ছে 10, সেম 0 সাম ক্যারি 1 এখানে বসছে। এরপরে 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, অর্থাৎ এই যোগফলটা আসে হচ্ছে এইটা যোগফল, এইটা হচ্ছে যোগফল। এখন এই যোগফলে খেয়াল করো, আমরা যে যোগফল বের করলাম এখানে সবচেয়ে বামের সংখ্যাটা কি? 1 না? কাজেই এই যোগফলটাও একটা নেগেটিভ সংখ্যা। আমরা তো এমনি জেনারেল সেন্স ব্যবহার করে বুঝতেছি যে এখানে আমরা 25 থেকে -50, 25-এর সাথে -50 যোগ করছি, তাহলে এই সংখ্যাটা এমনিতে নেগেটিভ আসবে, -25 আসার কথা। এটা আমরা এখানেও দেখতেছি যে আমরা যে সংখ্যাটা বের করছি এটার সর্ববামের ডিজিটটা হচ্ছে 1। আমরা প্রথম ইয়াতেই দেখছিলাম সাইন বিটের, যে সাইন বিট 1 হলে সেটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার, কাজে এই পুরা সংখ্যাটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। দেখো, এখন আলটিমেট রেজাল্ট এটা কত, এটা যদি আমরা বের করতে চাই, ও শেরিন আমার, আচ্ছা ঠিক আছে, ওকে যোগফল আমরা বের করছি। এখন এই সংখ্যাটা প্রকৃত মান কত সেটা যদি আমরা বের করতে চাই, এটা একটা নেগেটিভ সংখ্যাকে পজিটিভ করলে, অর্থাৎ আবার 2's কমপ্লিমেন্ট করলে আমরা পজিটিভ সংখ্যাটা পেয়ে যাব। তা আমরা এটাকে আবার 2's কমপ্লিমেন্ট করলাম, 8 বিট রেজিস্টারে আছে, ফার্স্ট স্টেপ করা আছে, সেটাকে 1 এর পরিপূরক করলাম আমরা, 0গুলোকে 1, 1গুলোকে 0 করে ফেললাম, এরপর আবার 1 যোগ করলাম। দেখো, এটা যোগ করার ফলে আমাদের এখানে 2 এর পরিপূরক এটা চলে আসলো, 0001 1001 এই সংখ্যাটা চলে আসলো। দেখো তো, এখানে সর্ববামের যে অঙ্ক 0, এটা কত? 0 না? সর্ববামের ডিজিটটা 0। তাহলে আমরা বলছিলাম যে সর্ববামের যেটা ডিজিট থাকে সেটা হচ্ছে সাইন বিট, কাজে এখানে সাইন বিট হচ্ছে 0। তাহলে এটাকে যদি আমরা এখন ডেসিমালে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে 25, অর্থাৎ আমরা যে বিয়োগফলটা বের করছিলাম সেটা হচ্ছে -25। এভাবে খুব সহজে আমরা 2 এর পরিপূরক করার মাধ্যমে আমরা খুব সহজে 2's কমপ্লিমেন্ট করার চেষ্টা করে ফেলতে পারবো। আশা করি খুব সহজেই তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে আমাদের আসলে 2 এর পরিপূরক আমরা আশা করি খুব সহজে বুঝতে পেরেছো তোমরা। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট টপিক ছিল আমাদের 2 এর পরিপূরকের। এখানে এখন আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই, এবং এখানে আমরা কিছু এই চ্যাপ্টারের ফার্স্ট পার্টের কিছু জ্ঞানমূলক প্রশ্ন এখানে আমরা দিয়ে দিয়েছি, যেগুলো পরীক্ষায় সচরাচর এসে থাকে। এগুলো তোমরা যদি একটু দেখে নাও তাহলে খুব পরীক্ষার ক্ষেত্রে তোমাদের হেল্প হবে। এই সংখ্যাগুলোই বারবার এসে থাকে। আর এর পরের অংশে আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি। এখানে বেশিরভাগই আমরা যে ক্লাসটা করেছি এর মধ্যেই বেশিরভাগ
চলে এসেছে। যদি এই প্রশ্নগুলোর অ্যান্সার বের করতে তোমাদের কোনো সমস্যা হয় তোমরা আমাদের অবশ্যই জানাবা, আমরা ইনশাল্লাহ এগুলার সলিউশন দিয়ে দিব। আজকের ক্লাসটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, যার কারণে আমরা একটু তাড়াহুড়ো করে শেষ করছি। এখানে আমরা কিছু উচ্চতর দক্ষতা ও প্রয়োগমূলক প্রশ্ন দিয়ে দিয়েছি। আশা করি এগুলা করলে তোমাদের, আমরা যে আজকে পুরো স্লাইডটা পড়লাম, এখানে কোনো সমস্যা থাকবে না। তো এই পুরো স্লাইডটা পড়াতে গিয়ে যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা আমাদের অবশ্যই জানাবা, বা আইসিটির অন্যান্য কোন টপিকে তোমাদের সমস্যা হচ্ছে বা কোন বিষয়গুলো আমাদের আরেকটু তোমাদের যদি হেল্প করতে পারে আমরা ভালো হয়, সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা বা আমাদের পেজের ইনবক্সে জানাবা। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আর এই ক্লাসটা তোমরা যদি মনে করো যে তোমার কোনো ফ্রেন্ড বা শেয়ার করলে তোমাদের কোনো ফ্রেন্ড উপকৃত হবে, বা অন্য কোনো যাদের, যেহেতু আমাদের এইচএসসি খুব কাছে চলে এসেছে, তোমরা ক্লাসটা শেয়ার করে দিবা। ইনশাল্লাহ সবাই মিলে আমরা একটা খুব সুন্দর প্রিপারেশন নিব ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষার। আর আমাদের টিএসসি টিউটরের পেজে তোমরা সবসময় চোখ রাখবা, তোমাদের জন্য ইনশাল্লাহ ভালো কিছু আসতে যাচ্ছে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের সবার জন্য শুভকামনা, আমার জন্য বেশি বেশি দোয়া চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মারুফ। আচ্ছা, যাই হোক, এখন ক্লাস তো দেখতে দেখতে শেষ হয়ে গেল। আর কমেন্টে জানাবা কেমন লাগলো তোমাদের ক্লাস করতে। লাইভে একটা লিংদি ক্লাস, 1.5 আওয়ার্সের একটা বড় ক্লাস, কিন্তু ক্লাস যে কন্টেন্ট ছিল আর সংখ্যা পদ্ধতি যে ম্যাথগুলো, অবশ্যই 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 10 মিনিট, এখান 10 মিনিট তো দিতেই হবে। প্লাস আমাদের যখন স্লাইড দেবো রিডিংগুলো পড়বা, প্লাস এখান থেকে তোমাদের নিশ্চিতভাবে 10 মার্ক সিকিউ প্লাস এমসিকিউতে তোমাদের মার্কস থাকবে। হ্যাঁ, শিওর মারুফ। ওই এই স্লাইডটা বানাতে আমাকে আমাদের বন্ধু শেরিন অনেক হেল্প করেছে, ওকে ধন্যবাদ। হিউজ শাউট আউট টু শেরিন দিদিতা, ও পুরা রাত জেগে জেগে আমাদের স্লাইড গুলা বানাচ্ছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, দেখতে দেখতে আমাদের ক্লাস শেষ পর্যায়ে চলে এসেছে। পুরা 3.1 এর একদম ম্যারাথন একটা লাইভ ক্লাস নেওয়া হলো। এবং এখানে এটা কেন এত বেশি লম্বা সময় ধরে ক্লাস নেওয়া হলো, কারণ এখান থেকে 10 মার্ক তোমাদের থাকবেই থাকবে। আশা করি মারুফ ভাইয়ের ক্লাস তোমাদের অসংখ্য ভালো লেগেছে। আমি কমেন্টগুলো দেখছিলাম, সবাই লিখছিল মারুফ ভাইয়ের ক্লাস অসাধারণ হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ছিলে, কমেন্ট করেছো, শেয়ার করেছো বিভিন্ন গ্রুপে, আমাদের পেজের সাথে ছিলে। আর আজকে আমাদের সাথে কিন্তু একটা গেস্ট আছে, আমাদের দ্য টিএসসি টিউটরস এর ম্যানেজার আছে মোহাম্মদ সাদিদ হোসেন হৃদয়, ও ঢাকা ইউনিভার্সিটির আমার ফ্রেন্ড। হ্যালো। তো সাদিদ, পরিচয় দাও তোমার। আচ্ছা, আমি মোহাম্মদ সাদিদ হোসেন হৃদয়, লেখাপড়া করছি ঢাকা ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট স্টাডিজ 24-25 সেশনে। অ্যান্ড তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা, সো তোমাদের জন্য একটা বেস্ট অফ লাক, ইনশাল্লাহ ভালো এক্সাম দিবা। অ্যান্ড তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে কোনো একটা কোর্সে ইনশাল্লাহ। আমি অ্যাডমিশনে মেবি বাংলা কোর্সটা নিব। হ্যাঁ, বাংলা কোর্সে। সো তোমাদের জন্য বেস্ট অফ লাক, ইনশাল্লাহ তোমাদের এইচএসসিটা খুব ভালো যাবে। অ্যান্ড হার্ড ওয়ার্ক করো, পড়তে বসো, ইনশাল্লাহ এটা খুব ভালো একটা বাউন্স ব্যাক এখনো পসিবল। সো সামনে ইনশাল্লাহ দেখা হচ্ছে, এই তো। আচ্ছা, সাদিদকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা এত কষ্ট করে লাইফটা ধরে রেখেছো এইচএসসি 26 অথবা এইচএসসি 27-এর শিক্ষার্থী বন্ধু। শেষ করছি আজকে, 10টা বেজে গেছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাথে থাকবা টিএসসি টিউটরসের। আর আমার পুরো টিমের সাথে তোমাদের পরিচয় করে দেওয়া হবে। সামনে আমাদের সায়েন্সের ক্লাসগুলো আছে, প্লাস সোমবারে আমার ক্লাস থাকবে বাংলা। তো আশা করবো তোমরা বাংলা ক্লাসও জয়েন করবা। বাংলা ক্লাসে আমরা সহপাঠ নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টিএসসি টিউটরের সাথেই থাকো, শেয়ার করো, ভালোবাসা ছড়িয়ে দাও। আর ইনশাল্লাহ আমরা একটা এক্সিলেন্সের রাস্তা দেখতে পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষ আমাদের